নমস্কার সবাইকে। স্বাগত জানাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই দিগদর্শন পর্ব 2-এ। শিক্ষা ও সংস্কৃতি হোক ভাটি বাংলার উন্নয়নের হাতিয়ার, এই মূল মন্ত্রকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ। প্রান্তিক এই হাওড়াঞ্চল সংস্কৃতিতে সমৃদ্ধ হলেও শিক্ষায় রয়ে গেছে এখনো বেশ পিছিয়ে। এরপরও প্রতিনিয়ত হাওরের বুকে বেড়ে ওঠা সূর্য সন্তানেরা নিজেদের নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ চায় এরকম সম্ভাবনাময় হাওরের প্রতিটি সন্তানকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে তাদের এই পথ চলায় সহযোগী হয়ে উঠতে এবং সুনামগঞ্জ জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়ে ভূমিকা রাখতে। এরই ধারাবাহিকতায় আমাদের অনুজ যারা 2025 সালে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাডমিশন টেস্ট দিবে, তাদের জন্য দিক নির্দেশনামূলক সেশন হিসেবে আজকের এই আয়োজন দিগদর্শন পর্ব 2। আজকের দিগদর্শন পর্ব 2-এ আমি হোস্ট হিসেবে আছি তিথি সূত্রধর, দর্শন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের অনুজদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য অতিথি হিসেবে আছেন আমাদের সুনামগঞ্জেরই সন্তান যারা ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন টেস্টে তাদের সাফল্যের স্বাক্ষর রেখেছে। প্রথমেই চলে যাচ্ছি অঞ্জনের কাছে। ধন্যবাদ অঞ্জন আজকের এই আয়োজনে তোমাকে অংশগ্রহণের জন্য। তুমি তোমার সম্পর্কে এখন বলো। ধন্যবাদ দিদি। ধন্যবাদ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার ও আদাব। আমি অঞ্জন সরকার, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। আমার মাধ্যমিক স্কুল ছিল সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় এবং আমার কলেজ ছিল সুনামগঞ্জ সরকারি কলেজ। হ্যাঁ, আজকের এই দিক নির্দেশনামূলক আয়োজনে তোমাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আমাদের 2025 সালের ছোট ভাই বোনেরা যারা এবার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য রয়েছে কিছু দিক নির্দেশনামূলক কথা। প্রথমে তোমাকে জিজ্ঞেস করছি, ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করার সময় তোমার প্রথম চ্যালেঞ্জটা কি ছিল আর কিভাবে সেটা কাটিয়ে উঠেছিলে? আচ্ছা, শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল তিনটা বিষয়ে ভারসাম্য রাখা, বিশেষ করে ইংরেজিতে দুর্বলতা আর সাধারণ জ্ঞানে অজানা বিষয় নিয়ে ভয়। বাংলা সাহিত্য এবং ব্যাকরণ অনেক বড় মনে হতো, কোথা থেকে শুরু করব বুঝতে পারতাম না। প্রথমে বুঝে উঠতে পারি নাই ভর্তি প্রস্তুতির বিষয়টা, পড়ার চেয়ে পরিকল্পনাটা বেশি গুরুত্বপূর্ণ, পরে বুঝতে পেরেছি। যেভাবে আমি কাটিয়ে উঠছিলাম, প্রথম বিষয়ে আলাদা আলাদা করে সব তিনটা সাবজেক্টের টপিক গুলাকে রুটিন ওয়াইজ ভাগ করে রাখতাম এবং বাংলা ও ইংরেজি প্রতিদিন একটু একটু করে পড়তাম, কিন্তু সাধারণ জ্ঞান প্রতিদিন খবর ও ছোট তথ্য নিয়ে শিখতাম। আগের বছরের প্রশ্ন দেখে বুঝেছিলাম কোন অংশে বেশি প্রশ্ন আসে এবং কোনটা তুলনামূলকভাবে কম আসে। সেখানে ফোকাস করছিলাম। ছোট ছোট লক্ষ্য, যেমন প্রত্যেকদিন 10টা করে নতুন ওয়ার্ড জানা এবং 20 থেকে 30টা করে প্রত্যেকটা টপিকের প্রশ্ন সলভিং করা, 4টা প্রশ্ন সহকারে। এইভাবেই আমার আত্মবিশ্বাস। ধন্যবাদ অঞ্জন তোমাকে। এবার আমরা চলে যাচ্ছি জান্নাতুন নূর স্যারের কাছে। ধন্যবাদ জান্নাতুন নূর স্যারা, তোমাকে স্বাগতম তোমাকে এই আজকের এই আয়োজনে। এখন তুমি তোমার সম্পর্কে বলো। ধন্যবাদ তিথি তোমাকে এবং আসসালামু আলাইকুম সবাইকে, এবং ধন্যবাদ জানাই প্রসেসকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি জান্নাতুন নূর সারা, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত। আমার কলেজ ছিল মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ এবং আমার জেলা সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার আমি। হ্যাঁ, এখন তোমাকে আমি 2025 সালের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, যে
কখন থেকে এই ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা নেওয়ার উপযুক্ত সময় বলে তোমার মনে হয়? এইচএসসি পরীক্ষার শেষ হওয়ার পর নাকি রেজাল্ট দেওয়ার পর? অবশ্যই এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে। দেখো, এডমিশনের সিলেবাসটা তো অনেকটা বড়। এখন বাংলাদেশে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইন্টারমিডিয়েট থেকে এডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। তো সেই তুলনায় একটা স্টুডেন্ট যদি তার এইচএসসি পরীক্ষার পরে পড়াশোনা শুরু না করে, তার এডমিশনের পড়াটা তার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করে, রেজাল্টের পরে শুরু করে, তাহলে সে অনেকটা পিছিয়ে যাবে। তাই তার অবশ্যই উচিত এসএসসি পরীক্ষার পরপরই পড়াশোনাটা শুরু করে দেওয়া। নাহলে সে অনেকটা পিছিয়ে যাবে। কেননা যে স্টুডেন্টরা ইন্টারমিডিয়েটে পড়াশোনাটা শুরু করে দিচ্ছে, তারা তো এমনিতেই এগিয়ে থাকবে। তো তাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য তাদেরকে সময় নষ্ট করা যাবে না। তাই অবশ্যই এইচএসসি পরীক্ষার পরপরই তাদেরকে পড়াশোনাটা শুরু করে দেওয়া উচিত। ধন্যবাদ তোমাকে। এবার আমরা চলে যাচ্ছি আবু ইশাক চৌধুরী গুলশানের কাছে। স্বাগতম আবু ইশাক মোহাম্মদ গুলশানের কাছে তোমাকে। এখন তোমাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি আগে তোমার সম্পর্কে বলো। আসসালামু আলাইকুম। আমি আবু ইসহাক মোহাম্মদ গুলশান। পড়াশোনা করছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে। আমার বাড়ি হলো সুনামগঞ্জ জেলার চাঁদপুর উপজেলায় এবং আমি ইন্টারমিডিয়েট পড়েছি চাঁদপুর উপজেলা থেকে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রশ্নে আনসার করতে হয়। লিখিত অংশে ভালো করার জন্য কিভাবে পড়তে হবে এবং অংশের জন্য আলাদা করে কোনো বই দরকার কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসতেছি যে আমাদের লিখিত প্রশ্নের আনসার করতে হয়। এই বিষয়টা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এই দুইটা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে আলাদা করেছে আর কি। ভিন্ন দিকে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এই দুইটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় ম্যাক্সিমাম শিক্ষার্থী এই রিটেনের কারণে পাস করতে পারে না পরীক্ষায়। ভালোভাবে এমসিকিউ অংশ আনসার করার পরও শুধুমাত্র রিটেনে দক্ষতার কারণে উত্তীর্ণ হতে পারে না। তো এই বিষয়টা এডমিশনের প্রস্তুতির শুরু থেকেই বিশেষভাবে খেয়াল রাখা উচিত। এই বিষয় এবং এই দিকে উত্তরণের জন্য কয়েকটি আলাদাভাবে বিশেষ প্রস্তুতি প্রয়োজন রয়েছে। প্রথমত এডমিশনের যে প্রশ্নগুলো আসে বিশেষ করে বাংলা এবং ইংরেজি মূলত ইংরেজি হয়ে থাকে। তো আমাদের যে ইন্টারমিডিয়েট এবং মাধ্যমিকের যে মূল বইটা রয়েছে সরকারি ইনস্টিটিউট ওই বইগুলো থেকে এই ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে। তো প্রথমত ওই বইগুলো যদি ওনারা ভালোভাবে কভার করতে পারেন তাহলে আমাদের ম্যাক্সিমাম আনসার করাই সম্ভব। তাছাড়া বিশেষ সহায়ক বই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বাংলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পাবলিকেশনের বই রয়েছে, স্বপ্নশিবী এবং অভিযাত্রী দুটি বই ওনারা পড়তে পারেন। আর সেকেন্ড পেপারে দেখা যায় ক্লাস 9-10 এর যে বই আছে ওই বই থেকেই মূলত আনসার করতে হয়। এই বইটা পরামর্শ থাকবে ওদের প্রতি যে আলাদাভাবে গুরুত্বের সাথে পড়াশোনা করা। আর ইংলিশে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যারাগ্রাফ এবং এক্সপ্লেনেশন এবং আরো এই সম্পর্কে কয়েকটি প্রশ্ন হয়ে থাকে। আমরা যে ইন্টারমিডিয়েট ইংলিশ বই রয়েছে এই বইয়ের প্রত্যেকটি অধ্যায় বিশ্লেষণ করে করা উচিত। কারণ দেখা যায় যে প্যারাগ্রাফ গুলো আসে ওইগুলো ম্যাক্সিমামই ওই যে অধ্যায়গুলো রয়েছে ওই সরাসরি না আসলে ওই প্রাসঙ্গিক এই ক্ষেত্র থেকেই আসে। তো ওনারা যদি প্রত্যেকটা বইয়ের মূল কনসেপ্ট ভালোভাবে বিশ্লেষণ করে পড়েন তাহলে প্রশ্ন যেভাবে হোক না কেন ওনারা আনসার করতে পারেন। আর এডমিশনের সময় দেখা যায় ম্যাক্সিমাম শিক্ষার্থী যে রিটেন প্রস্তুতিতে আছে প্রথম থেকে শুরু করেন না, ওরা সময় ক্ষেপণ করতে থাকেন যে শেষের দিকে করবো। আমাদেরও হয়েছিল যে প্রথম দিকে এই মোটিভেশনটা পাওয়া যায় না যে কিভাবে শুরু করবো না করবো, রেখেই দেবেন শেষের জন্য রেখে দেবেন। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় সেটা ফলাফল শুরু পরীক্ষার কৃতকার্য হয়। তো এই বিষয়টা
দৃষ্টি রাখতে হবে যে প্রথম থেকেই যেন প্রস্তুতিটি ইস্যু করা যায়। তো এই দিকগুলো বিশেষ করে খেয়াল রাখলে আমি মনে করি ওনারা পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে। ধন্যবাদ আবু ইশাক গুলশানকে। এখন আমরা চলে যাচ্ছি সুমাইয়া জান্নাতের কাছে। সুমাইয়া জান্নাত, স্বাগত তোমাকে আজকের এই আয়োজনে। তুমি তোমার সম্পর্কে বলো। ধন্যবাদ প্রীতি এবং ধন্যবাদ প্রশাসকে আমাকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সুমাইয়া জান্নাত। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগে। আমার কলেজ ছিল সুনামগঞ্জ সরকারি কলেজ এবং বাসা হচ্ছে তাহিরপুরে। হ্যাঁ, আজকে তোমার প্রশ্ন হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে রেজাল্টটা কতটুকু ইম্পর্টেন্ট? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিপিএটা ইম্পর্টেন্ট। কোনো ভার্সিটিতে বেশি কম, আবার কোনোটাতে প্রয়োজন নেই এমন, যেমন রাবিতে কোনো জিপিএ মার্ক নেই। একইভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু জিপিএ ম্যাটার করে, যেমন এসএসসি প্লাস এইচএসসি তে 3.50 টোটালি 7.50 লাগে। তো এখানে আবার সাবজেক্ট কন্ডিশন আছে, যেমন ইংরেজিতে A- এবং বাংলাতে A- লাগে। তো আমি মনে করি এডমিশনের জন্য রেজাল্ট জিপিএটা অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপিএ কম থাকার কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারছে না। সেজন্য আমরা বলতে চাচ্ছি যে জিপিএটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সুমাইয়া জান্নাত তোমাকে। অঞ্জন, ভর্তি পরীক্ষার যে সময়টা সেই সময়টা তুমি কিভাবে ভাগ করে পড়তে যাতে সব বিষয়গুলো সমানভাবে কভার হয়? আচ্ছা, আমি টার্গেট বেস পড়াশোনাটা শুরু করছিলাম। প্রথমে যা করতাম, আমি আজকে মনে করো বাংলা ব্যাকরণ 9-10 এর যেটা, ওটার প্রথম অংশে যেগুলো এই অংশগুলো থেকে একটা চুজ করতাম, আর শেষের দিকে যেগুলা যেমন ভাগ দ্বারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, আর এক কথায় প্রকাশ, এইগুলোর প্রথমে ভালো করে রিভাইজ দিয়ে দিতাম। আর তারপর বাংলা ব্যাকরণের প্রথম অংশ থেকে বাংলা ভাষার পরিচিতি, ইতিহাস সম্পর্কিত প্রথম যে অংশটা, ওইটা শুরু করতাম। শুরু করার পরে আমার কাছে অভিযাত্রী বইটা ছিল, ওইটার যত ধরনের এমসিকিউ আসছে প্রিভিয়াস ইয়ারে ওইগুলো সলভ করতাম। পাশাপাশি বাংলা ব্যাকরণ অংশগুলোর মধ্যে সব থেকে পরীক্ষা যে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসার মতো, ওইগুলোর নোট করে রাখতাম আলাদাভাবে। এবং ইংরেজি অংশে যা করতাম, প্রথমে মুখস্থ অংশগুলো, ওইগুলোর প্রথমে জোর দিতাম। আমার মুখস্থ অংশগুলোর মধ্যে একটু উইকনেস ছিল প্রথম থেকেই। আমি কি করতাম, প্রিভিয়াস ইয়ার কোয়েকশন প্লাস টেক্সট বুক, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফর টুডে বইটার যতগুলো বুক অফসেস আছিল ওইগুলোর পাশে রেখে প্রিভিয়াস ইয়ারের যে টপিকগুলো থেকে বেশি পরিমাণ প্রশ্ন আছে ওইগুলা প্রত্যেকদিন আই থিঙ্ক 30টা থেকে 40টা করে প্রশ্ন সলভিং করতাম প্রশ্ন ব্যাংক থেকে। প্রশ্ন ব্যাংকে সলভিং করার পাশাপাশি এই শব্দগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় এগুলা রাখতাম। আর ফ্ল্যাশ কার্ড মেথডটা সব থেকে আমার ইম্পর্টেন্ট হাতিয়ার ছিল। যেমন আমি কি করতাম, যে 10টা ওয়ার্ড যেগুলো নতুন শিখছি ওইগুলো আমার সামনে বোর্ডে লিখে রাখতাম, এবং যখন পড়াশোনার পাশাপাশি যখন উঠে যেতাম বা পানি খেতে বা অন্য জায়গায়, তখন ওইগুলা চোখ যেত। এবং আস্তে আস্তে দেখা যেত যে প্রত্যেকদিন 10টা করে ওয়ার্ড শেখার ফলে শেষের দিকে আইসা প্রায় ভালোই একটা ভোকাবুলারি দাঁড় করাইছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, টেক্সট বুকের যে ভোকাবুলারিগুলা, এগুলা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলাই ছিল প্রথম অংশের যে মূল অংশ।
আর জিকেটা আমি সাধারণত চেষ্টা করতাম রাতের দিকে পড়ার, কারণ জিকে অনেক বড় একটা। এবং আমি একটা কাজ করতাম, ছয়টা আমি এবং আমার ফ্রেন্ডরা আনুমানিক 5:30 থেকে 6টায় যমুনা টিভিতে একটা নিউজ দিত, আহ, আলোচিত বিশ্ব বলে। ওইটা আধা ঘন্টার মতো আহ, একটা সংবাদ হতো। আমরা ফ্রেন্ডরা মিলে ওই জিনিসটা দেখতাম, যার ফলে আমাদের যে সাম্প্রতিক জিকে যেটা দরকার ছিল ওইটা ম্যানেজ হয়ে গেছে। পাশাপাশি আমাদের যে বাকি আমাদের যে 3টা সাবজেক্ট মোটামুটি ভালো করে ক্যাচ আপ করা যেত। আচ্ছা, ধন্যবাদ। আসলে ভর্তি পরীক্ষার যে সময়টা, আমি মনে করি পুরোটা সময় আমাদের কাজে লাগানো উচিত, কারণ প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে ওয়েস্ট করলেই আমাদের জন্য সেটা খুবই ক্ষতিকর মনে হয়। হ্যাঁ, ঠিক বলেছো। যে সময়টা মনে করো আমি আর তুমি মনে করো আড্ডা বা যাই বলো সোশ্যাল মিডিয়ায় টাইম স্পেন্ড করে নষ্ট করে দিতেছে, ওই সময়টায় আমার পাশের বন্ধুটা টেবিলে বসা আমার কাছে যেটা মনে হয় 20 থেকে 30টা প্রশ্ন সলভিং করে সে আমার থেকে আগে চলে যেতেছে। এজন্য আমাদের সবার উচিত এই সময়টাকে খুব ভাইটাল ধরে এবং প্রত্যেকটা সেকেন্ডের যেন আউটকাম আমরা নিজে নিজে আনতে পারি। হ্যাঁ, জানাতুন নূর সারা, আমরা তো সবাই আর্টস থেকে পরীক্ষা দিছি, এটা হলো আর্টস স্টুডেন্টদের জন্য। তো তুমি কি মনে করো আমাদের এই আর্টস থেকে কত ঘন্টা পড়া উচিত আর কিভাবে পড়া উচিত? দেখো, এডমিশন টাইমে পড়ার হিসাবটা বলতে গেলে সবার তো মেমোরাইজ করার ক্ষমতা সমান না। ধরো একটা সেম টপিক যেটা আমার পড়তে 30 মিনিটের মতো সময় লাগবে, মানে আয়ত্তে আনতে, তো সেম টপিকটা অন্য আরেকটা স্টুডেন্টের হয়তো সে 20 মিনিটে সেটা খুব ভালোভাবে মুখস্থ করতে পারবে, বা অনেকের আরো বেশি সময় লাগবে। তো পড়াটা মূলত নির্ভর করতেছে যে কে কত কম সময় মেমোরাইজ করতে পারে বা কার কতটুকু সময় লাগে। এখন ধরো একটা স্টুডেন্ট টার্গেট করলো যে সে একদিনে 2টা গদ্য 2টা পদ্য পড়বে বাংলার, তারপর ইংরেজি মেমোরাইজিং পার্টে কিছু মেমোরাইজিং পার্টিং মুখস্থ করবে, তারপর সাধারণ জ্ঞানের একটা টপিক মুখস্থ করবে। তো এটা সে টার্গেট করলো যে সে একদিন শেষ করবে। সে একদিন এটা শেষ করতে যদি তার 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, তাহলে উচিত তার সারাটা দিন সময় দিয়ে হলো এটা শেষ করা। যদি তার 10-12 ঘন্টা লাগে, তার উচিত তার 10-12 ঘন্টা সময় দিয়ে হলো এটা শেষ করা। তো এটা এক একজনের পড়ার এবিলিটির উপর নির্ভর করতেছে যে কে কতক্ষণ পড়বে। এখন কারো যদি অনেক বেশি সময় লাগে পড়তে, তাহলে তার হতাশ হওয়া উচিত না বা বিরক্ত হওয়া উচিত না, তার অবশ্যই উচিত অনেক বেশি সময় দিয়ে পড়া। আর একজন যার অল্প সময় লাগে পড়তে, মেমোরাইজিং খুব তাড়াতাড়ি করতে পারে, তার উচিত যে সে যেহেতু তাড়াতাড়ি একটা পড়া মুখস্থ করতে পারে, তাহলে তার টার্গেটের পড়াটা কমপ্লিট করে এর বাহিরেও আরো অল্প কিছু পড়া। এতে ক্ষতি হবে না, সে অবশ্যই অন্যদের থেকে পিছিয়ে যাবে, সরি সরি এগিয়ে থাকবে। আর কিভাবে পড়া উচিত বলতে গেলে, আমাদের আর্টস এর তো বাংলা, সাধারণ জ্ঞান আর ইংরেজি আসে। এছাড়াও কিছু বিশ্ববিদ্যালয়ে একটু ব্যতিক্রম হয়, যেমন সাস্টে ম্যাথ আসে, তারপর জাহাঙ্গীরনগর চট্টগ্রামের ইউনিটে আইকিউ আসে। তো এগুলা বাইরে রাখলে মূলত ধরলে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি আসে। তো এগুলোর জন্য বাংলা ইংলিশের কথা বলতে গেলে, ইংলিশ আমাদের যে ইন্টারমিডিয়েটের মেইন বইটা আছে এটা অবশ্যই অনেক ভালোভাবে পড়তে হবে। এবং বাংলা ব্যাকরণের কথা বলতে গেলে বাংলা প্রথম পত্র বইটা ভালোভাবে পড়তে হবে, কবি পরিচিতি, তারপর পাঠ পরিচিতি, কোথায় প্রথম প্রকাশিত হয়েছে এই গদ্যটা বা এই পদ্যটা, তারপর এটা কত সালে প্রকাশিত হয়েছে, তারপর শব্দার্থগুলো অনেক ভালো করে পড়তে হবে, কেননা ডাবি রিটেনে এইগুলো থেকে অনেক প্রশ্ন করে। অন্যান্য ভার্সিটি তো কবি পরিচিতি এগুলো অনেক আসে। আর বাংলা ব্যাকরণটা অনেক ভালোভাবে পড়তে হবে, সমাস সন্ধি সবকিছু ভালোভাবে পড়তে হবে। আর সাধারণ জ্ঞানের বিষয় হলো, যদি কেউ ডাবি প্রিপারেশন নেয়, তাহলে তার অবশ্যই জিকে, মৌলিক জিকে পড়তে হবে না, শুধু সাধারণ জিকেটা নর্মাল জিকেটা পড়লেই হবে, কিন্তু ভালোভাবে পড়তে হবে। ডাবি এত মানে ডিপ কোয়েশন করে না, কিন্তু অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ধরো সাস্ট বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম, তো ওইগুলা একটু ডিপ কোয়েশন করে, মৌলিক জিকে দিয়ে দেয়, তো ওইগুলোর জন্য আর একটু গভীরভাবে পড়তে হবে।
এটা এভাবে মূলত পড়া উচিত। আর সময় নষ্ট করা উচিত না অবশ্যই, কারণ এডমিশন টাইমে দেখা যাচ্ছে যে একটু গাফিলতির কারণে কেউ চান্স পায় না, বা কেউ যদি চান্স পেয়েও যায় দেখা যায় যে সে অল্পের জন্য তার পছন্দের বিশ্ববিদ্যালয় বা পছন্দের সাবজেক্টটা পাচ্ছে না। তো অবশ্যই সর্বোচ্চ কাজে লাগাতে হবে সবটা, এবং কোনো কিছুতে গ্যাপ রাখা যাবে না, ওভারঅল সব করতে হবে এবং সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, বুঝতে পারছি। আমার যে সমস্যাটা প্রথম দিকে হয়েছিল যে সাধারণ জ্ঞান আমি পড়তাম কিন্তু আমার কিছু মনে থাকতো না। পরীক্ষা দিতাম, দেখা যাচ্ছে আমি কিছুই পারি না। এই সমস্যাটা আমার বারবার ফেস করতে হয়েছে। তো আমি এখন বৈশাখকে জিজ্ঞেস করবো যে সাধারণ জ্ঞানে ভালো করার জন্য কিভাবে পড়া উচিত। প্রায় বেশিরভাগ শিক্ষার্থীরা আমার মতো যেমন বারবার পড়া হচ্ছে মনে থাকে না। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? সাধারণ জ্ঞানে একটা সমস্যা সবার ক্ষেত্রেই কমন আর কি, যে একটা বিষয়ে বারবার পড়ার পরও মনে থাকে না, অথবা কিছুক্ষণ মনে থাকলো আবার যখন অন্য পড়া শুরু করলাম দেখা গেলো এটা চলে গেছে। তো এটা আমি বলতে মোটামুটি যারা দাবিতে চান্স পাইতে পড়তেছে সবাই ফেস করছে এই প্রবলেমটা আর কি। তো সাধারণ জ্ঞানে পড়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই বিষয়টা পড়তেছি ঠিক আছে, এগুলো তো মুখস্থ নির্ভর পড়াই বেশিরভাগ, কিন্তু ওই পড়াটা যে মূল কনসেপ্ট বিভিন্ন বিষয়াবলী রয়েছে ওগুলা একটা মূল ঘটনা যেটা রয়েছে ওইটা আর কি বুঝে পড়া, যে এইটার সাথে অন্য ঘটনা রিলেট আছে কিনা, সম্পর্ক আছে কিনা আর কি, এইসব কিছু পারিপার্শ্বিক দিক আর কি রিলেট করে করতে হবে। আর সাধারণ জ্ঞানের পড়া গেছে একটা যে কোনো বিষয়ে একবার দুবার পড়লে কিন্তু মনে কিছুতেই থাকবে না। এটা একদিন হোক দুই দিন হোক পরে এমনিতেই ভুলে যাবে সবাই, এটা স্বাভাবিক। তো সাধারণ জ্ঞানের এই একটা বিষয় পড়লে কয়েকদিন পর পর এটা বারবার আর কি করে করে 3-4 বার মিনিমাম রিভিশন দেওয়া উচিত। আর মুখস্থ অনেক বিষয় আছে এগুলো যে কোনো সময় মুখস্থ থাকবে না, মুখস্থ না থাকলে ওগুলো বারবার করতে হবে, কারণ আহ, সবসময় মাথায় না থাকলে ওগুলো পরীক্ষার সময় যখন আনসার করতে যাবো তখন দেখা যাবে যে বারবার পড়ার পরে এটা কিছুটা হলেও আইডিয়া হবে যে আনসার এইটা, তখন কিন্তু ইজিলি আমরা এটা আনসার করতে পারবো। আর পড়ার ক্ষেত্রে যখন রিভিশন দিব তখন দেখা যাবে যে আমরা আমাদের ম্যাক্সিমাম বিষয় মনে নাই, তখন যেগুলা মনে আছে এগুলা আপাতত পরে স্কিপ করে যে বিষয়গুলোতে প্রবলেম রয়েছে ওগুলা হাইলাইটস মার্কার আছে ওগুলা দিয়ে মার্ক করে রাখবো। তার পরবর্তীতে যখন আবার রিভিশন দিব তখন ওই মার্ক করা অংশটুকুই বেশি গুরুত্ব সহকারে করবো, তখন দেখা যাবে সব বিষয়গুলো সমানভাবে আর কি মনে থাকতেছে। আর সাম্প্রতিক জিকে থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা 12 নম্বরের প্রশ্ন হয়, দেখা যায় 30টা প্রশ্নের মধ্যে 7 থেকে 8টাই সাম্প্রতিকের থাকে। তো সাম্প্রতিকে অনেক স্টুডেন্ট একটা কাজ করে যে সাম্প্রতিক তো ওইটা পরীক্ষার আগেই করলে হবে, যে সাম্প্রতিক ওই সময় তো বেশি কিছু না, কিন্তু এটা মোটেই করা যাবে না, কারণ দেখা যায় পরীক্ষার টাইম স্পেন্ড থাকে 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাসে অনেক ঘটনাবলী জমা হয়ে যায় যেগুলা তো পরীক্ষার পূর্ব মুহূর্ত সময়ে একেবারেই কভার করা সম্ভব না। তো এই বিষয়টা দেখতে হবে প্রত্যেক মাসের যে ঘটনাগুলি রয়েছে ওগুলোর সাথে সাথেই শেষ করে ফেলতে হবে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের বুলেটিন ক্যাপসুল বাজারে পাওয়া যায়, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে অথবা জুবাইজিকের ক্যাপসুল, আর বিভিন্ন ধরনের রাইটারের বইগুলা রয়েছে। তো ওগুলা যে কোনো একটা অথবা দুইটা ধরে ধরে প্রত্যেক মাসে অথবা সপ্তাহে এগুলা সাথে সাথেই শেষ করে ফেলতে হবে, যাতে পরীক্ষা শেষ সময় এসে চাপ না পড়ে আর কি। আর সাধারণ জ্ঞানে ভালো করার জন্য আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে, কারণ যতই পরীক্ষা দিতে থাকবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো ওইগুলা বারবার রিপিট হবে। তো একটা বিষয় বারবার পরীক্ষা দেওয়ার পর রিপিট হওয়ার পর দেখা যাবে ওইটা এমনিতেই মাথায় গেঁথে থাকবে। তো পরবর্তীতে যখন ওইটা পরীক্ষায় আসবে অথবা আনসার করতে হবে তখন দেখা যাবে অটোমেটিকলি ওইটা পারা যাবে আর কি। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে সাধারণ জ্ঞান যেহেতু ভালো করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আমাদের বাংলাদেশে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু ঢাবি, রাবি, জাবি এগুলো নেই। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এতগুলার জন্য তো আমরা মানে এখন আমি সুমাইয়া জান্নাতকে জিজ্ঞেস করবো, এই যে এতগুলা ইউনিভার্সিটি, সবগুলোর জন্য ইউনিভার্সিটির প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? আচ্ছা, আমি যদি বলি আমার অনুজরা একটা কনসেপ্ট মাথায় রাখা উচিত যে
প্রিভিয়াস ইয়ার এবং এখনের যে সময়গুলোতে যে প্রশ্ন করা হচ্ছে সব মেইন বই, বাংলা প্রথম পত্র, সহপাঠ, ইংলিশ ফর টুডে এবং জিকে আহামরি এত ভিতর থেকে কোনো প্রশ্ন আসে না, এডমিশন যে বিষয়টা। বাট সবসময় মাথায় এই জিনিসটা মানে গেঁথে রাখা উচিত যে আমার যে মেইন বইগুলো এইগুলাই আমার মূল হাতিয়ার, এর বাহিরে অন্য কিছুতে পড়ে যাওয়া উচিত যখন আমার ওইগুলোর উপর আমার আয়ত্ত সম্পূর্ণরূপে। এর বাহিরে যদি আগেই এর বাহিরে গিয়ে আমি অন্য অন্য টপিক গুলা বা অন্য অন্য বইপত্র কিনে পড়া শুরু করে দেই, আলটিমেটলি নিজের যে আউটকামটা যে চাইছিলাম ওইটা পাওয়া যায় না। হ্যাঁ, সুমাইয়া জান্নাত বলো হ্যাঁ, কিভাবে আমি আমরা শুরু ভিন্ন করি। ভিন্ন ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া উচিত। আচ্ছা, আমি প্রথমে রাবি দিয়ে শুরু করি। গত বছর কিন্তু রাবিতে সিলেকশন ছিল, কিন্তু এবার কিন্তু রাবিতে সিলেকশন নেই, এটা একটা প্লাস পয়েন্ট। এবং রাবিতে কিন্তু 100 মার্কের পরীক্ষা হয়, 80টা এমসিকিউ 100 মার্ক, তো প্রতিটা মার্ক এমসিকিউর মার্ক হচ্ছে 1.25। তো আর অন্যান্য ভার্সিটিগুলোতে মানে একটা এমসিকিউ 1টা মার্ক থাকে। আবার রাবিতে যেমন 4টা কাটা গেলে 1 মার্ক কাটে, মানে সবকিছু মিলিয়ে টোটালি 6টা মার্ক কেটে যায়। আর মার্ক ডিস্ট্রিবিউশন যদি বলি তাহলে রাবিতে বাংলাতে 28টা এমসিকিউর মধ্যে এই মার্ক হচ্ছে 35, আর ইংরেজিতে 28টার মধ্যে 35 মার্ক, আবার জিকেতে 24টার জন্য 30 মার্ক। এই হচ্ছে টোটালি 100 মার্ক, জিপির উপর কোনো মার্ক নেই। আবার এদিকে কেন রাখলে মানে 4টা এমসিকিউ, সরি এখন বলি সাস নিয়ে। এখানে সাসটা হচ্ছে জিপিএম দুইটা মিলে 6.50 লাগে। তো এবং 100 মার্কে এক্সামের মধ্যে 20 মার্ক হচ্ছে জিপিএ, 80 মার্ক হচ্ছে ইংরেজি 15, গণিত 15, বাংলা 15, জিকে যেটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক পাঠ ওইটা হচ্ছে 10 মার্ক, আইসিটি হচ্ছে 10 মার্ক, আর মৌলিক যেগুলো আমরা ইন্টারে পড়ি যেমন অর্থনীতি, পৌরনীতি, এগুলা হচ্ছে 15 মার্ক, এই হচ্ছে 80 মার্ক। আবার গুচ্ছ নিয়ে যদি বলি তাহলে মেবি গুচ্ছ এক্সাম 27শে মার্চ 2026 সালের, এবং গুচ্ছের মানদণ্ড হচ্ছে বাংলা 35, ইংরেজি 35, জিকে মৌলিক জিকে হচ্ছে 30, এবং দুইটা মিলেছে 7 পয়েন্ট হলেই হয়। আবার আমি এক্সট্রা ভাবে একটু বলি, আমি যেহেতু নার্সিং এ পরীক্ষা দিছি, তো নার্সিং এর মানদণ্ডটা হচ্ছে বাংলা 20, ইংরেজি 20, গণিত হচ্ছে 10, আর বিজ্ঞান যেটার মধ্যে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স ওইখানে হচ্ছে 30, আর জিকে হচ্ছে 20। আর জিপিএ মার্ক এসএসসি প্লাস এইচএসসি মিলে 50, এই হচ্ছে নার্সিং এডমিশনের 150 মার্ক এক্সাম। সো আমি এগুলাই জানি স্পেসিফিকলি। হ্যাঁ, তুমি তো হলে মার্ক ডিস্ট্রিবিউশনটা দিলে, এখন হচ্ছে আমরা পড়াশোনাটা কিভাবে করব? পড়াশোনা যদি বলি, আমি তো সেকেন্ড টাইমার, তো সেকেন্ড টাইমার হিসাবে প্রথমে প্রস্তুতি তো একবার হয়েই যায়, মোটামুটি একবার পড়া হয়ে যায়। তো পড়া হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। রিভিশন দিতে হবে। রিভিশন দেওয়ার পরে নিজেকে জ্বালাই করে অনেক সময় থাকে সেকেন্ড টাইমে, যেহেতু আমরা সেকেন্ড টাইমার, তো ফার্স্ট টাইমার আমাদের মতো সময় পায় না নিজেকে জ্বালাই করার জন্য বা এক্সাম যেটাই বলি। আমি যতটুকু বলি সেকেন্ড টাইমার হিসেবে মানে প্রস্তুতি হিসেবে নেওয়া উচিত হচ্ছে বারবার প্র্যাকটিস করা, এক্সাম দেওয়া, তাহলে নিজেকে জ্বালাই করানো যায় ভালোভাবে। আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা যখন ইউনিভার্সিটি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করি, আমাদের হচ্ছে দেখা যাচ্ছে দিন রাত পড়াশোনার সাথে লেগে থাকা। এখন যে অন্যান্য আমাদের বন্ধু বান্ধব আছে তারা হচ্ছে এই প্রিপারেশনটা নিচ্ছে না। তারপর হচ্ছে আমরা কোচিং এ যাচ্ছি, ওরা বলছে যে এত পড়াশোনা যদি চান্স না হয়। এখন এই প্রস্তুতিতে আমি অঞ্জনকে জিজ্ঞেস করবো যে বন্ধু বা কোচিং এর ভূমিকাটা কেমন ছিল? আচ্ছা, প্রথমে বলতে হয় আমরা তো একসাথে এক কোচিং এ পড়াশোনা করছি, একসাথে পড়াশোনা হয়েছে।
প্রথম থেকে যে পড়াশোনার মধ্যে যে একটা হেলদি কম্পিটিশন, এটা প্রথম থেকে আমাদের মধ্যে ছিল। এবং দেখা যেত যে কে কতটুকু মানে স্যারকে প্রশ্ন করা যায় যে এই বিষয়টা নিয়ে, এই যে একটা হেলদি কম্পিটিশনটা ছিল, সব থেকে ভালো লাগতো আমাদের আমার। মধ্যে হচ্ছে সবসময় একটা কম্পিটিশন লেগেই থাকতো, কার থেকে কে বেশি কোয়েশ্চেন করবে। হ্যাঁ, গত পরীক্ষাতে আহ, আমি 94 পাইছি, অমুকে 96 পাইছে, ও কিসের জন্য আমার থেকে 2 মার্ক বেশি পাইলো, আমি কেন পাইলাম না, এই নিয়ে আমাদের খুনসুটি সবসময় লেগে থাকতো। আর এই জিনিসটাই সব থেকে আমার ভালো লাগতো, যে তোমাদের সাথে একসাথে বসে পড়াশোনা করা। এবং আহ, মানে আলটিমেটলি যদি বলতে চাই যে টিচারদের যে রেসপন্সিভনেস, ওনাদের কাছ থেকে যে সাড়া পাওয়া, এবং একটা কনসেপ্ট না বুঝতে তোমার যেমন আমার অন্য অন্য ফ্রেন্ডগুলোর এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতাম, এবং আলোচনার ফলশ্রুতিতে একটা ভালো একটা উত্তর পাওয়া যেত, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের উত্তর পাওয়া যেত। বেশি স্পেসিফিকলি বলতে গেলে যদি আলোচিত কিছু অংশ নিয়ে কথা বলা হইতো, তখন দেখা যেত তুমি নাইলে তমাল ও সবাই মিলে একটা সুন্দর একটা উত্তর দেওয়া হইতো। এইদিকে ভালোই লাগতো কোচিং এ গিয়ে একসাথে পড়াশোনা করা। প্লাস বন্ধুরা, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে অ্যাডমিশন টাইমে, এটা একটা ফ্রাস্ট্রেশন পিরিয়ড। এই সময়টা বন্ধুরাই মানে আমাদেরকে খুব মানসিক সাপোর্টটা খুব ভালো করে দেয়। যেমন একটা বিষয়, যেমন পড়াশোনার পাশাপাশি মেন্টালি আমাদের একটা স্ট্রং করে রাখতে হয়। অনেক সময় দেখা যাইতেছে যে আমরা পড়াশোনা করতেছি, এখন ভালো আর মন্দ হইতেছে কিনা, পরীক্ষা দিতেছি, ভালো আউটকাম আসতেছে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। হতাশ হইলে ওই পাশের বন্ধুটাই, বিশেষ করে আমার ফ্রেন্ডটা, ও আমার খুব সুন্দর করে সান্ত্বনা দিত যে এটা হয় নাই, পরবর্তীতে হইবে। পরবর্তীতে যখন দেখা যেত যে ওরও ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে, তখন আরো উদ্যমী হয়ে পরবর্তী আরেকটা পরীক্ষা দিতাম। এবং আমাদের মধ্যে এই যে পরীক্ষা দেওয়ার সময় যে একটা হেলদি কম্পিটিশনটা, ওইটা সব থেকে আমার কাছে ইফেক্টফুল ছিল। এবং যে কথা বলতে হয় যে অ্যাডমিশন টাইমে বন্ধুদের যে মেন্টাল সাপোর্টটা, ওইটা সবার যেন থাকে, এবং ভালো প্রিপারেশন নিতে পারবে এর ফলে। আচ্ছা, বুঝতে পারছি। আমরা যারা এই যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। যে আমরা আগে ঢাকা ইউনিভার্সিটিটা ফার্স্ট প্রায়োরিটি থাকে, যে আমরা সেখানে পরীক্ষা দিব, ইউনিভার্সিটিতে ভর্তি হবো। এখন আমি জান্নাতুল নূর স্যারকে জিজ্ঞেস করবো যে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিলেই কি হবে সব বিশ্ববিদ্যালয়ের জন্য? ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনে বলতে গেলে আমরা ধরো ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা এই তিনটা প্রিপারেশন নেই। তো ওভারঅল সবকিছুই পড়া হয়। সেই হিসেবে বলতে গেলে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন দিয়ে অন্য ইউনিভার্সিটির পরীক্ষাতে কাজে লাগবে, কিন্তু পুরোপুরি ডাবি প্রিপারেশন নিয়ে অন্য ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যাওয়াটা আসলে উচিত না, ওটা হবে না। ধরো আমি বলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা। এখন আমরা সবাই জানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোন কোয়ালিটির প্রশ্ন করে, একদম সবাই সবচেয়ে বেশি মানে আতঙ্কে থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন দেখে, তারা এমন ধরনের প্রশ্ন করে। তো একজন যদি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনে জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিতে যায়, তাহলে তো হবে না। তাকে অবশ্যই ডাবি প্রিপারেশনের পাশাপাশি জাহাঙ্গীরনগরের প্যাটার্ন দেখতে হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারে কি টাইপ কোয়েশ্চেন করছিল, তারা কি টাইপ প্রশ্ন চায়, কোন জায়গাগুলো থেকে দেয়, এগুলো একজনকে দেখতে হবে। বা ধরো বলতে গেলে ফার্স্টে ম্যাথ আসে। এখন আমরা যখন ডাবি প্রিপারেশন নেই, আমরা ম্যাথটা পড়ি না। তো কেউ যদি ডাবি প্রিপারেশনে ফার্স্টে পরীক্ষা দিতে যায়, তাহলে তো হবে না। তাকে ম্যাথের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে। বা ধরো একজন চট্টগ্রামে পরীক্ষা দিল, চট্টগ্রামে ডি ইউনিটে, সেখানে আইকিউ আছে, তো আমরা তো ডাবিতে আইকিউটা দেই না, তাই না? তো আমাদের চট্টগ্রামের জন্য আলাদা প্রিপারেশন নিতে হয়। বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেজরিটি রিটেন আছে, কিন্তু আমরা ডাবিতে যে রিটেনটা দেই সেটা পড়লে তো জগন্নাথে কিছুটা কাজে লাগবে, কিন্তু আলাদা একটা প্রিপারেশন নিতে হবে। তো আসলে শুধু ডাবি প্রিপারেশন দিয়ে সব ইউনিভার্সিটিতে হয়, এটা আসলে হয় না। এখন হ্যাঁ, অবশ্যই ডাবির জন্য আমরা যে প্রিপারেশনটা নিই সেটা আমাদের কাজে লাগে অন্য ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে, কিন্তু শুধু ডাবি প্রিপারেশন নিয়ে অন্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আসলে সহজে যায় না। এজন্য আমাদের অবশ্যই উচিত যে ডাবি ছাড়া মানে স্টুডেন্টরা যে ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দিবে, সেই ইউনিভার্সিটি পরীক্ষার আগে সেই ইউনিভার্সিটির প্রশ্ন
গুলো দেখা, প্রশ্ন ব্যাংক দেখা, প্যাটার্ন দেখা, যে কিভাবে প্রশ্নগুলো আসে, কোন জায়গাগুলো থেকে আসে। যেমন ধরো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চট্টগ্রাম নিয়ে প্রশ্ন করে, তারপর ইংলিশ লিটারেচার নিয়ে প্রশ্ন করে। কিন্তু আমরা যখন ডাবির পরীক্ষা দিই, ডাবিতে দেখা যায় ইংলিশ এমসিকিউ এ লিটারেচারটা খুব একটা দেয় না, যা দেয় ইন্টারমিডিয়েট মেইন বই থেকে, আর বেশিরভাগই গ্রামার থেকে এমসিকিউ আসে। কিন্তু চট্টগ্রামে এটা হয় না। চট্টগ্রামে ইংরেজি সাহিত্য থেকে অনেক প্রশ্ন করে। তো এটার জন্য অবশ্যই চট্টগ্রামের জন্য সাহিত্যটা পড়তে হবে। বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে এই যে বিসিএস কোয়েশন, ব্যাংকে চাকরির কোয়েশন এগুলো আসে, বা অনেক সময় রিপিট হয়, এটা তো দিদি তুমি জানো। তো এটার জন্য অবশ্যই বিসিএস এর কোয়েশন গুলা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশন গুলা দেখা উচিত। তো সবকিছু আসলে রাবি প্রিপারেশনে সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়া উচিত না। অবশ্যই আলাদা আলাদা প্রিপারেশন নেওয়া উচিত। যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া হবে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন দেখা উচিত। হ্যাঁ, এটা ঠিক, ডাবিটা আমাদের সবার টার্গেট থাকে, ডাবির জন্য আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিই, এটা অবশ্যই আমাদের কাজে লাগবে। কিন্তু শুধু ডাবি প্রিপারেশন নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যাওয়া উচিত না। যেটাতে পরীক্ষা দিবে সেটার প্যাটার্ন দেখে সেটা অনুযায়ী একটু প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, তাহলে ভালো কিছু হবে। হ্যাঁ, বুঝতে পারছি। এখন হচ্ছে সারা, তুমি যেটা বললে, সাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি দেখা যাচ্ছে ম্যাথ, আইসিটি এগুলোও আছে। এখন আমি আবু ইসাকে জিজ্ঞেস করবো যে এই যে এগুলা বিষয়গুলোর উপর প্রশ্ন হয়, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমি এর আগে একটা কথা বলতে চাই, হ্যাঁ, যে সবার উচিত প্রথমে যে একটা লক্ষ্য, এটা ডাবের প্রতি রাখা। কারণ ডাবের প্রতি রাখলে তারপর তার যে একটা প্রিপারেশনটা খুব ভালো হয়। আর সেকেন্ডলি যখন অন্যান্য ইউনিভার্সিটিতে এক্সাম দিতে যাইবে, আই থিঙ্ক 1 থেকে 2 সপ্তাহ সামথিং সময় পাওয়া যায়। ওর ম্যাথ প্লাস অ্যানালিটিক্যাল এবিলিটি, আইকিউ যা বলা, তা এনাফ প্রিপারেশন নিতে পারবে। তো আমার এটাই যে প্রথমে ডাবির প্রতি কনসিডারেশন রাখো। ডাবির প্রতি কনসিডারেশন রাখলে আই থিঙ্ক অন্যান্য ইউনিভার্সিটির যে তার যতটুকু পড়ার, এটার পাশাপাশি হয়ে যায়। তাই সবার উচিত আগে প্রথমে আমি ডাবের প্রতি ফুল ডেডিকেশন নিয়ে পড়াশোনা শুরু করি। তারপর যখন পরীক্ষা আসবে তখন দেখা যাবে যে কোনটা ভালো করতে হইবে আর কোনটা। দেখা যাবে যে জগন্নাথে পরীক্ষা দিতে গেছি বা জাহাঙ্গীরে পরীক্ষা দিতে গেছি, জাহাঙ্গীরে পরীক্ষা দিতে গেলে যে জিনিসটা সবসময় মাথায় রাখা উচিত, এক হইছে লাক, আর সেকেন্ড হইছে তোমার যদি বি ইউনিটে পরীক্ষা দিতে যায় তাহলে ওর যে ম্যাথমেটিক্যাল ম্যাথটা, ওটা প্রিভিয়াস ইয়ার কোয়েকশন ব্যাংক সলভ করলেই হয়ে যায়। তাই আলটিমেটলি আমি যদি বলতে চাই যে তার একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে ডাবির প্রতি তার প্রথম চয়েসটা রাখা উচিত, এবং তার যে পরীক্ষার প্রতি প্যাশনটা ওইটা ডাবিতে আসা ডালা উচিত। হ্যাঁ, সেটা ঢাবি প্রায়োরিটি দিই যখন আমরা ফার্স্ট টাইমার থাকি। হ্যাঁ, এখন আমাদের মধ্যে এখানে সুমাইয়া জান্নাত হচ্ছে সেকেন্ড টাইমার। এবং আমি সুমাইয়া জান্নাতকে জিজ্ঞেস করবো যে সেকেন্ড টাইমার হিসেবে তুমি কিভাবে, এই যে সেকেন্ড টাইমার পরীক্ষা যে দিলে, সেটার জন্য তুমি কিভাবে প্রস্তুতিটা নিয়েছো? এখানে মানসিক মনোবলটা ধরে রাখা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সেকেন্ড টাইমার, তো প্রিপারেশন অলরেডি 2বার নেওয়া হয়ে যায়, কিন্তু আমি আসলে প্রথমে প্রিপারেশন নেইনি। এই যেমন রাজশাহী বা আমি দাবিতে দিয়েছিলাম, হয় নাই, তেমন কোনো সিরিয়াসনেস ছিল না যে দিলাম হয়ে গেল, মানে ওভার কনফিডেন্স ছিল যে হয়ে যাবে, মোটামুটি দিতে ভালো আছে, তো বেশি একটা পড়া লাগবে না। পরে দেখলাম যে 3টা দিয়েছি, 3টাতেই ডাব্বা। পরে আমি তো অনার্সে ভর্তি হইলাম, কিন্তু পরে ইংলিশ আমি নিয়েছিলাম, কিন্তু পরে দেখি যে ইংলিশও আসলে হচ্ছে না। তখন আমি ভাবলাম সেকেন্ডে প্রিপারেশন নিই। তখন মেসে ছিলাম সুনামগঞ্জে, তখন আইডিভিশন একটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে, ওইটার মধ্যে আমি ভর্তি হয়েছিলাম। আমি মাত্র একটা কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছিলাম, তো ভাইয়ারা অনেক সুন্দর করলো, গাইড দিল। আর আমার অবশ্য মানে ফার্স্টেও সিলেবাস কমপ্লিট হয়েছিল না, তো আমি সেকেন্ডে মোটামুটি শেষ করছিলাম। তারপর আমার কনফিউজ হচ্ছে যে আসলে আমি কি চান্স হবে আমার, মানে আমি অতটাই বাজে প্রিপারেশন ছিলাম। তারপরেও
পরে দেখলাম যে এক্সাম অনেক লেট, 6 থেকে 7 মাস লেগে যায়। তো মানে একটা অপেক্ষার সময়, যেহেতু আমি এক্সাম দিয়েছি 23-এ, আমার অপেক্ষাটা অনেক বেশি, মানে সময় শেষ হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো পরে হয়ে গেছে মোটামুটি টোটালি। পরে আমি ফার্স্ট টাইমে বিউপিতে এক্সাম দিয়েছিলাম, ওইখানে হয় নাই। পরে দিছি আমি হচ্ছে ফার্স্টে মোটামুটি 900 মেবি কোয়েশ্চেন আসছিল, ওখানে সাবজেক্ট আসে নাই। পরে গুচ্ছ দিছি, ওইটা তো হয়েছে। পরে রাবি তো হইলো, ইয়াতে নার্সিংও হয়েছে। তো আমি মনে করি সেকেন্ড টাইম যারা দেয় ওদের আসলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, ধৈর্য তারা সেকেন্ড টাইম দেওয়া যায় না। তো এইটুকুই বলার আমার। হ্যাঁ, আমরা যে এখানে 4 জন আছি, সেখানে কিন্তু অঞ্জন সরকার সবগুলো ইউনিভার্সিটিতে মানে চান্স প্রাপ্ত, হ্যাঁ, আমরা সবাই জানি। তো এখন আমরা ওকে জিজ্ঞেস করবো যে ও কিভাবে এই মানসিক চাপটাকে নিজেকে মানে গোপন রাখার কৌশলটা কি ছিল। আমাদের সবারই মানসিক চাপ ছিল, কিন্তু তার সেটা হচ্ছে একটু বিশেষ ভাবে। আমি ওকে জিজ্ঞেস করবো যে কিভাবে ও মানসিক চাপটা গোপন রেখেছিল। আচ্ছা, আমি বলি প্রথম দিক যে প্রিপারেশন নেবার কথা, এবং সেকেন্ড হইছে যে আমার অমুক ইউনিভার্সিটিতে হইতে হইব এবং ওইটাতে যাইতে হইব, ওইরকম কোনো ইন্টেনশন ছিল না আমার। প্রথম দিকে ছিল যে মোটামুটি একটা প্রিপারেশন নিব এবং যা হবে তা দেখা যাবে। আর সৃষ্টিকর্তা এতটুকু রহমত বলতে গেলে যে প্রত্যেকটা জায়গায় যখন গেছি তখন ওইখানকার জায়গার যে একটা বিশেষত্ব, এবং তা আমার কাছে সবসময় ভালো লাগতো। এবং প্রিপারেশন নিবার ক্ষেত্রে এই জিনিসটাই আমি সবসময় ভালো লাগছে। মেইন বই বেসড পড়াশোনা করার ফলে তখন আমার ভিতরে আর কোনো মানে এক্সট্রা কোনো ভীতি কাজ করছে না। আমি যতটুকু পড়ছি এতটুকুর মধ্যে প্রশ্ন আসলে দেখা যাবে। আর ওর বাইরে যদি আসে তাহলে কোথায় থেকে আসবে? ওই প্রিভিয়াস ইয়ার কোয়েকশন থেকে আসবে, বিসিএস থেকে আসবে, আর তো দেখি না কোথায় থেকে আসবে। ওই জায়গা থেকে আর প্রথম দিক থেকে ফোকাস ছিলাম যে আমি মেইন বইটা ভালো করে পড়াশোনা করব, পড়াশোনা করার পর ভালো করে পরীক্ষা দেবো, যাতে আমার মূল পরীক্ষার আগেই যেন প্রিপারেশনটা খুব ভালো থাকে। এবং কোনো সময় সব থেকে আমার এখনো মনে পড়ে, আমার সব থেকে জিরো প্রিপারেশন এবং জিরো কি বলি কোনো এক্সপেকটেশন ছিল না সাস্ট আর জাবি থেকে। ওইখানে আমি সব থেকে বেশি ভালো করছি। যেখানে সাস্টে আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় আগে কোনো পড়াশোনা করিনি। জাবিতে ঠিক সেম আমি একবারে পড়াশোনা করিনি। সুনামগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে সাভার থেকে তারপর জাহাঙ্গীরে পরীক্ষা দেওয়া, মানে আমাদের যে যাওয়া আসার যে এতটুকু মানে এক্সপিরিয়েন্সই আমাদেরকে মানে পড়াশোনার যে পরীক্ষা দেবার ইন্টেনশনটা আগে ডুবাই দেয়। যেমন যেটা বলতে না হয় যে বিউপি পরীক্ষার দিন আমি আর আই থিঙ্ক তুমিও ছিলাম, আমরা প্রায় 23 ঘন্টা জ্যামে থাকার পরের দিন গিয়ে আমরা গিয়ে পৌঁছাই, এবং এর পরের দিন সকাল 10টায় বিউপির FA ইউনিটের পরীক্ষা ছিল। তখন একবার ইন্টেনশন ছাইড়া দিছি যে পরীক্ষায় বসতে পারলো আশা রাখবো না যে চান্স আসতে পারে বা না আসতে পারে। একবার জিরো কনফিডেন্স দিয়ে পরীক্ষা দিছে, সৃষ্টিকর্তার অপার কৃপায় পাইয়া গেলাম। ওইটার মধ্যেও আমার ইকোনমিক্স আসছিল, এবং এরপর থেকে যখন যতগুলাতে পরীক্ষা দিছে তখন আমার ভিতরে কনফিডেন্স ছিল এরকম বিউপিতে হইয়া গেছে, অন্যগুলাতে হইয়া যাবে বা না হইলেও সমস্যা নেই। এই সময় থেকে স্ট্রেসটা সব থেকে কম ছিল, যেটা অন্যান্য জন আমার যে ফ্রেন্ডের যে ওদের ক্ষেত্রে হয় নাই। ওদের তো কোনো একটা হয় নাই, কারণ পরেরটা হয় নাই, পরেরটা এইভাবে করতে করতে দেখা গেছে যে হতাশা সব থেকে বেশি গ্রাস করছে। এই জন্য প্রথম থেকে আমি বলবো অনুজদের যে প্রথম যে পরীক্ষাটা ওইটাই যেন তোমার মানে ভালো হোক মন্দ হোক, বাট তোমার ফুল যে একটা এফোর্ট ওইটার মধ্যে। যেমন এবারের বিউপিতে আগে নেবার কথা ছিল, বাট দাবি এবার আগে নিতেছে। তাহলে কোনো সময় পরীক্ষা দিতে গিয়া পরীক্ষা আগের দিন বা পরীক্ষার দিন বইপত্র সাথে নিয়ে ঘোরাঘুরি করে এক্সাম হলে টানাটানি করবা না জীবনও।
আর সেকেন্ড কথা হইছে যে তোমার বাসা যদি দূর থাকে, যেমন সুনামগঞ্জ থেকে আমার যে ছোট ভাই অকল বা বোন অকল যাবে পরীক্ষা, ওরা যেন কমসে কম একদিন আগে যেন ওই জায়গার কোনো আশেপাশে আত্মীয়র বাসায় বা মনে করো ডাবিতে আসলো আমার কাছে, বা আমার যে অন্য অন্য ফ্রেন্ড সুনামগঞ্জে ওদের কাছে আসা বললো, একদিন আগে, কমসে কম একদিন আগে, যেন মানসিক স্থিতিটা বজায় থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার কাছে যদি সৃষ্টিকর্তার আশীর্বাদ মানে থাকে, তাহলে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবা। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। তারপর হচ্ছে আমার বেলায় যেটা হয়েছিল, আমি পড়াশোনা করছি করছি কিন্তু কোনোটা দেখা যাচ্ছে চান্স হচ্ছে না। খুব বেশি পড়েছি কিন্তু পরীক্ষার হলে নার্ভাস হয়ে যেতাম, কিংবা কোনো একটা কারণে আমি ভুল করতাম। তো সেটার জন্য আমি জান্নাত স্যারকে জিজ্ঞেস করব যে এই যে অনেক ভালো পড়ি কিন্তু পরীক্ষায় নার্ভাস হয়ে যাই, সেটার জন্য কি করা উচিত? প্রথমত আমাদেরকে এটা মেনে নিতে হবে যে এডমিশনে ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্টর। এখন দেখো, অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি পড়ছে, হ্যাঁ, কিন্তু তাদের চান্স হয় নাই, কিন্তু তাদের যে কম পড়েও চান্স পাইছে তাদের হয়েছে, এমন স্টুডেন্ট অ্যাভেলেবল আছে, তাই না? তো আমাদেরকে আগে এটা মেনে নিতে হবে যে হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এখন যদি আল্লাহ আমার কপালে না রাখে, আমার কিছু নাই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো এরকম একটা হ্যাঁ, জিনিস মাথায় মানে মাইন্ডসেট করে নিতে হবে। তারপর হলে গিয়ে পরীক্ষা হলে আমার এরকম একটা মানে পরীক্ষা হলে বসার আগে আমার মাথায় এটা রাখতে হবে যে আমি যদি চান্স না পাই বা আমার পরীক্ষাটা বাজে হলো, আমাকে কেউ মারবে না। এটা আমার বিষয়, আমাকে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। আমি পরীক্ষাটা খারাপ দিয়ে আসলাম, এটাতে আমার ক্ষতি হবে। তো নার্ভাস হয়ে পরীক্ষাটা খারাপ করাটা উচিত না, মাথা ঠান্ডা রাখতে হবে। পরীক্ষা হলে কি আমার মাথায় এটা রাখতে হবে যে চান্স পাই বা না পাই, আমি যতটুকু পারি ততটুকু দিয়ে আসবো। আমার পরীক্ষা খারাপ হলে আমাকে কেউ এসে মারবে না, তো এত টেনশন নেওয়া যাবে না। আর আরেকটা বিষয় হলো, দাগানোর ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে কি করে, তারা মানে সব জায়গায় ফেলতে চায়। নেগেটিভ মার্কিং এর বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার নেগেটিভ মার্কিং আছে, আমি সব দাগাইতে পারি না, এই ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করতে হবে, যে চিন্তা ভাবনা করে দাগাইতে হবে। বিশেষ ক্ষেত্রে ডাবি ক্ষেত্রে এটা যেটা হয় যে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট অনেক বেশি এমসিকিউ দাগায় ফেলে, তো দেখা যাচ্ছে এই কারণে তার ইংলিশে বা কোনো একটাতে 0.5 মার্কের জন্য পাস আসছে, সরি ফেল আসছে, কিন্তু তার এভাবে মোট মার্ক যোগ করলে তার অনেক মার্ক হবে, কিন্তু তার চান্স হয় নাই কারণ সে সব জায়গায় ফেলতে চাইছে। তো এটা অবশ্যই করা যাবে না। পরীক্ষা হলে মানে আল্লাহ নাম নিয়ে যেতে হবে, মাথায় রাখতে হবে সৃষ্টিকর্তা আছেন, উনি আমার কপালে রাখলে আমি অবশ্যই পাবো। আর আমার পরীক্ষা খারাপ হলে আমাকে কেউ মারবে না। আমার যতটুক আমি পড়ছি তার মধ্যে থেকে আমি যতটুকু পারি ততটুকু দিয়ে আসবো। ওভার এক্সাইটেড হওয়া যাবে না যে আই হ্যাঁ আমি তো সব পারি, এটাও হওয়া যাবে না। আবার আমি কিচ্ছু পারি না, আমাদের কিচ্ছু হবে না, এটাও হওয়া যাবে না। মানে হ্যাঁ, আল্লাহ আছেন, আমি চেষ্টা করছি, যা হবে ভালো হবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে হবে। তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ। আমি যে ভুলটা করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য, আহ, এত বেশি নার্ভাস হয়েছিলাম যে ইংলিশ আর জিকে যখন আমি দাগাচ্ছি, দেখা যাচ্ছে আমি জিকে কয়েকটা আনসার হচ্ছে ইংলিশের কলামে দাগায় ফেলছি, আর ইংলিশের কয়েকটা আনসার দেখা যাচ্ছে জিকে কলামে দাগায় ফেলছিলাম। মানে এই যে নার্ভাসনেসটা আমার মধ্যে ছিল, সেটার জন্যই হচ্ছে আমার মেরিটটা পিছিয়ে ছিল। এমন হয় নাই যে আমি চান্স পাইনি, আমি তো চান্স পেয়েছিলাম এবং একটু পেছনের দিকে মেরিট ছিল। আমার সাবজেক্টটা ছিল সংস্কৃত। তো এই যে নার্ভাসনেসটা আমার মধ্যে ছিল, আমি বলবো যে তাদের মধ্যে যেন সেটা না থাকুক। আমি আমার ফ্রি মাইন্ডে হচ্ছে পরীক্ষা দিতে যাব, চান্স হলে হবে, না হলে ওএমআর নাই। শিটটা, হ্যাঁ হ্যাঁ, ওএমআর ওএমআর শিটটা শিটটাকে। অনেক হ্যাঁ, সিনসিয়ারলি দাগাতে তারপর হবে। হচ্ছে এটাই। অনেকের দেখা যাচ্ছে যে ওএমআর শিটে ভুলভাল মানে ইয়ে করছে, অ্যাপ্লাই করছে, সেট কোড লিখে নেয়, তারপর রোল রেজিস্ট্রেশন নাম্বার লিখে নেয়। আমি বলবো সেদিকে একটু খেয়াল রাখার জন্য, যে ওএমআর শিটটা হাতে পাওয়ার পরেই আমাদের যে যে জায়গাগুলো ফিল আপ করা দরকার সেগুলো যদি আমরা একটু খেয়াল করে ফিল আপ করে ফেলি। আর হচ্ছে আমরা শেষ সময়টাকে কিভাবে নিজেকে ধরে রাখবো, আমাদের চান্স হচ্ছে না এই বিষয়টা হচ্ছে খুবই হতাশাগ্রস্ত। আমি যেটা ফেস করেছি, কারণ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হয়েছিল একেবারে লাস্টের দিকে। তো সেই লাস্টের দিকে আমি হচ্ছে খুবই হতাশায় ছিলাম যে চান্স হবে কিনা, যা পরীক্ষা দিয়ে দিই, হলে তো হবে, না হলে নেই। সে বিষয়ে আমি সুমাইয়া জান্নাতকে জিজ্ঞেস করব, এই যে মানসিক চাপটা, এটা তুমি কিভাবে ধরে রেখেছো? ভর্তি পরীক্ষার সন্নিকটে একজন মানে এডমিশন ক্যান্ডিডেটের অবস্থা, মানসিক অবস্থা খুবই সংকটজনক থাকে। তো আমার যেটা বেশি মাথায় কাজ করতে যে এত ভিড়ে মানে এত মানুষের ভিড়ে আসলে কি আমি একটা সিট পাবো, যে
আমার কিরকম মানে এবিলিটি আছে। মনে হয়েছে তখন আমি কিছু করি নাই, এতদিন পরে মনে হচ্ছে যে ওটা ভুলে যাচ্ছি, সেটা ভুলে যাচ্ছি, কিছু মনে নেই। তো ভাবতাম যে আসলে কিছু হচ্ছে না। তখন আমি যেটা করতাম পার্সোনালি, তো প্রায় সময় যেটা সবার ধর্মীয় যে একটা কাজ থাকে, নামাজ পড়া, যে আল্লাহকে ডাকা, যে আমি আর এর থেকে বেশি আর চেষ্টা করতে পারতেছি না, যে আল্লাহ আমাকে এটাই দাও। আর আমি তখন আমার বেশি মন খারাপ হলে আমি একটা কাজ করতাম, যে আমার অনলাইনে যে বাইরে ওরা অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও দিত, তো আমি এগুলো দেখতাম। তখন একটু হলেও মানে স্ট্রেস কমতো, হালকা লাগতো। হ্যাঁ, আর একটা হতাশা হওয়া ব্যাপার যাবে না। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হতাশা হওয়া যাবে না। তখন নিজের কনফিডেন্স হচ্ছে আসল, যে আমি আসলে পারবো। হুম। আর একটা কথা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, মানে একটা কথা বলে না যে আসলে মানে ইয়াটা হচ্ছে যে এরকম, যে কোনো কাজ যত বেশি অনুসরণ করা হয় ততটাই বেশি দক্ষতা অর্জন করতে হবে। এই কথাটা বেশি মানে আমাকে ইন্সপায়ার করতো, যে আমি আসলে পারবো। দেখি, যাই হোক, লাস্ট পর্যন্ত দেখি যে আসলে আমার চান্স হয় কি না। তো হুম। এই হিসেবে আমার আমার কাছে মানে আমার থেকে অনুষের কাছে একটা পরামর্শ থাকবে, যে মানে ওভার কনফিডেন্স আবার রাখা যাবে না। আমি সব পারি, যে সারা বললো না যে ওভার হ্যাঁ। কনফিডেন্স রাখা যাবে না, আমি সব পারি মানে আমার হয়ে যাচ্ছে, যেমনটা আমার ফার্স্ট টাইম হয়েছিল। আমি আমি কিন্তু এই কারণে পাস পেয়েছি। তো এটা একদম রাখা যাবে না। মানে সবসময় মানে নিজেকে সাধারণভাবে ইয়া করতে হবে, যে আমি আসলে পারবো। আর ওই যে না পারলে যে কেউ মারবে না, বা ফ্যামিলি, অনেকেরই ফ্যামিলি সাপোর্ট থাকে না, যে আসলে মানে চান্স না পেলে কি জানি কি হয়ে যায়। সেম আমারও এরকম লাগতো, যে আমি যদি চান্স না পাই আর আমার সাথে যারা আছে তারা যদি চান্স পায়, তো আমার আর তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা কিরকম হবে। কারণ আমি আমার ফ্যামিলি থেকে আবার একটা কথা আসতো, যে চান্স হোক আর না হোক কোনো টেনশন নেই, একদম ফ্রিতে হ্যাঁ। থাকো, না হলে কোনো সমস্যা নেই। কিন্তু আমার ভিতরে কাজ করতে, যে তারা চান্স পাইলে আমি না পেলে আমার তো অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সেটা এইটাই ছিল হচ্ছে, আমাদের জন্য আরেকটু বেশি ডিপ্রেসড। হ্যাঁ হ্যাঁ, এটাই মূলত মোটিভেশনাল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে পরিশ্রম করলে আসলে যে বৃথা যায় না, এটা এটা বিশ্বাস করতে হবে। আর আল্লাহ যদি হ্যাঁ, বাইকে হ্যাঁ। রাখে, চান্স অবশ্যই হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্কিপ হয়ে গেছে, যে সাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের যে 3 সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, সেগুলোর পাশাপাশি যে অন্যান্য মৌলিক বিষয়াবলীর উপর, তারপর হচ্ছে সাস্টে আসে আইসিটি এবং জাহাঙ্গীরনগরে আসে আইকিউ। এই বিষয়গুলা হচ্ছে আমরা তো শুরু থেকেই কিছু শুরু করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের উচিত যে প্রিভিয়াস যে কোয়েকশন গুলো আছে, বিসিএস, তারপর ব্যাংক, তারপর যে মেডিকেলের কোয়েকশন, জেনারেল যেগুলো আসে, সেগুলা একটু প্র্যাকটিস করা এবং সেগুলোর উপর হচ্ছে পরীক্ষা দেয়া। আমাদের বিভিন্ন ইয়ে আছে, কোচিং সেন্টার আছে, তারপর অনেক গ্রুপ আছে, সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া, নিজেকে যাচাই করা। সেগুলো করলে দেখা যাচ্ছে যে আমাদের এগুলা আয়ত্তে চলে আসে। তারপর অঞ্জনকে জিজ্ঞেস করবো, এই যে তুমি একটার পর একটা ভার্সিটিতে চান্স পেয়েছো, এটায় তোমার হচ্ছে মানে কোন অভ্যাসটা সাহায্য করছে? আচ্ছা, আমার সব থেকে ভালো একটা অভ্যাস ছিল এবং খারাপ অভ্যাসও ছিল। ভালো অভ্যাসটা ছিল, আমি যদি তোমার 20 থেকে 30টা প্রশ্ন প্রত্যেকটা টপিকের সলভ না করতে পারতাম, ওই দিন রাত 2টা হোক বা 3টে হোক শেষ করে ঘুমাইতে হবে। এরকম দেখা গেল যে এভাবে শেষ করতে করতে বেজে গেল 2টা 3টা। তখন আমাদের ঘুমানোর সময়টা, এই সময় মা অনেক চিল্লাচিল্লি করতো যে ঘুমানো হয় না কেন, ঘুমানো হয় না কেন। তখন আমার ভিতর তো ওই জিনিসটাই, যে এই 30টা প্রশ্ন শেষ করলেই পরের দিন আবার এই 30টা মানে 60টা প্রশ্ন শেষ হবে। এরকম করতে করতে দেখা গেছে যে আমার যে একটা মানসিক স্বাস্থ্য অবনতি হয়েছে। এই অবনতি যেন না হয় ওই জিনিসটা আমি বলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে প্রথমের দিনের যে শুরুটা করা উচিত সৃষ্টিকর্তার নাম নিয়ে, পরে মা বাবার আশীর্বাদ নিয়ে, তারপর তোমার প্রচুর পরীক্ষা দিয়ে, আর নিজের যে পরীক্ষার পরে যে ভুলগুলা ওইগুলা সংশোধন করে। আমার একটা অভ্যাস ছিল যে আজকে এই জিনিসটা পড়লাম, কালকে ওই জিনিসটা রিভাইজ করার পরে নতুন একটা পড়া পড়বো। দেখা যায় যে যেমন মেইন বইগুলো তো বেশি বড় ছিল না, ছোট 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 ছিল। মনে করো আজকে ফার্স্ট টাইম তোমার ফার্স্ট ইউনিট করলাম ইংলিশ ফর টুডে, ওইখানে তোমার বঙ্গবন্ধু স্পিচের পরে নেলসন ম্যান্ডেলার পরে তোমার ভ্যালেন্টিনা টেরেস্কোভার আর কল্পনা চাওলা। তা আমি যদি মনে করো প্রথমে বঙ্গবন্ধু এটা পড়লাম,
পরবর্তীতে কল্পনা চাওলাতে যাবার আগে বঙ্গবন্ধু এটা ভালো করে পড়লাম একদিন, পরের দিন আমি নেলসন ম্যান্ডেলা পড়ার আগেই বঙ্গবন্ধু এটা পড়লাম। মানে এরকম করে রিপিটেশন, এই জিনিসটা আমার সব থেকে ভালো ছিল। আর যে জিনিসটা সব থেকে মানে খারাপ অভ্যাস বা যাই বলো, রাত জাগা, এটা এডমিশন টাইমে না করা উচিত। আমার যে দিনের যে মনে করো 16 ঘন্টা বা 14 ঘন্টা, ওই সময়টারে ভালোভাবে কাজে লাগানো। যে সময়টা মনে করো তোমার পড়তে ইচ্ছা করতেছে না, তুমি অনলাইনে যাও, অনলাইনে গেলে অনেক ওয়েবসাইট আছে, ওইখানে ফ্রিতে এক্সাম দাও। বা ইউটিউবে যাও, ইউটিউবে যাওয়ার পরে দেখো অনেক ভিডিও আছে, অনেক তোমার জিকে, বিশেষ করে জিকে বিষয়টা তুমি যত জনের কাছ থেকে একটা বিষয়ে ইন ডেপথে জানতে পারবা, ততই তোমার জিকে যে একটা মানে পরিধি, এটা এত বিস্তৃত হইব। আর জিকে বিষয়টা যত মুখস্থ করতে যাইব মানে ততই তুমি কেন জানি হারিয়ে যাবে। মুখস্থ না করে এই জিনিসটা কিভাবে তুমি মানে ফুললি বুঝতে পারো। এবং জিকে সব থেকে পড়ার মজা হচ্ছে তুমি যত পরিমাণ প্রশ্ন সলভ করতে পারো। তুমি প্রথমে প্রশ্ন সলভ করে মানে প্রথম তো আমাদের প্রস্তুতি শুরু হয় প্রশ্ন সলভিং দেওয়া। যখন আমরা জিকে সলভিং করতে যাই তখন আমরা কিছুই বুঝি না। এই যে চারটা কোয়েকশন, একটা কোয়েকশন দেখতে গেলাম, তখন 4টা অপশন। তা আমরা কি করি, অনেকেই যা করে, প্রথমবার আমি যা করছি তা হলো তোমার একটা কোয়েকশনে একটা আনসার দিকে রাইট দিয়ে, আরে ওইটা ঠিক আছে, এইভাবে করলে মনে থাকে না। তুমি কি করতে হবে, একটা কোয়েকশন দেখার পর 4টা কোয়েকশন অপশন থাকবে, 4টা অপশন গুলো ভালোভাবে দেখবা যে এটা কিসের জন্য, বা অপশন এলিমিনেশন যে বিষয়টা, ওইটা এরকম করে পড়লে তোমার জিকে যে প্রিপারেশনটা প্রায় আই থিঙ্ক 30-40 হয়ে যায়, 30 থেকে 40%। ওই জিনিসটাই আমার সব থেকে ভালো ছিল। আমি প্রচুর পরিমাণে প্রশ্ন সলভিং করছি। জানি তোমরা অনেক পড়াশোনা করছো অনেক কিছু, কিন্তু আমার সব থেকে ভালো পয়েন্টটা ছিল আমার প্রশ্ন সলভিং করার। আমি যত পরিমাণ প্রশ্ন সলভিং করছি আমার এত ডাউট হয়েছে, এবং আমি ডাউট গুলো তোমরা বা টিচারদের সাথে ডিসকাস করে ওইগুলো ঠিক করে ফেলছি। এবং এইগুলো ঠিক করলে দেখা যায় যে ভালো হয়ে যায়। আর আমার আরেকটা কথা, যদি প্রথম দিকে ঢাকা ইউনিভার্সিটির প্রতি যদি তোমার ডিটারমিনেশনটা থাকে, তোমার যে রিটেন বিষয়টা নিয়ে এত ভয় পাবে না। রিটেন একবারে ইজি, যা তুমি বুঝো, যা তোমার মানে কি বলবো বোধগম্য হয়, তার সংক্ষিপ্ত আকারে তুমি যে কোনো বিষয় হোক, এটা সামারি রাইটিং হোক, প্যারাগ্রাফ হোক, বা সারাংশ সারমর্ম যাই হোক, বা সম্প্রসারণ, তুমি যতটুকু বুঝছো, তোমার মেইন বই পড়ার পরে তোমার যতটুকু মানে বুঝার সামর্থ্য হয়েছে, এতটুকুই মার্জিত ভাষায় এবং খুব স্পষ্ট আকারে ফুটে তুললেই হইবে। এখন দেখা যাইতেছে অনেকে কি করে, আমি তোমার এখনো মনে আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ও কি করে যে সারাংশ সারমর্ম তোমার মুখস্থ করা শুরু করে। এখন সারাংশ সারমর্ম আই থিঙ্ক কাউরই কমনে পড়ে না, এমন কেউ নাই যে মানে বলতে পারবে যে আমার এটা কমনে পড়ছে জগন্নাথে, বা এটা আমার কমনে পড়ছে ঢাকা ইউনিভার্সিটি, কাউরে কমন পড়ে না। কিন্তু এটার একটা ফান ফ্যাক্ট হলো, তুমি যে এই যে মুখস্থ করার ফলে কিছু কিছু ওয়ার্ড গুলো তুমি কালেকশনে রাখতে পারো, কিছু কিছু লাইন গুলো যেগুলো মনে করো সবগুলো ইউনিভার্সাল, সবগুলোতে তুমি অ্যাড করতে পারো, এইগুলো করতে পারো। বাট টুটস্থ মুখস্থ করলে আলটিমেটলি কোনো ফল হয় না। তুমি যতটুকু বুঝো, যতটুকু তোমার মানে লেখতে তোমার কাজে লাগবে, এতটুকুই, আর কিছু না। আর সব থেকে বড় কথা, তোমরা প্রথম বলো শেষ বলো, যে যত বেশি পরিমাণ পরীক্ষা দিবে এবং পরীক্ষার ফলে তার যে একটা ইমপ্রুভমেন্ট, যদি ইমপ্রুভমেন্ট তো অবশ্যই দেখা যাবে, ইমপ্রুভমেন্টটা তখনই দেখা যাবে যখন দেখা যাবে যে ওর প্রথম পরীক্ষাটায় 30টা প্রশ্নের মধ্যে ও প্রায় 22টা প্রশ্ন পারছে, 8টা প্রশ্ন পারে নাই। এই 8টা প্রশ্ন কেন পারে নাই, পরের দিন ওর টিচার বা ওর ফ্রেন্ড বা ওর বই কাটাকাটি করে যখন দেখার পরে পরবর্তীতে আরেকটা পরীক্ষায় যাব, দেখা যাবে যে ওর 25টা হইতেছে, 5টা হয় না। এইভাবে মানে তোমার গতিটা চলে। এটাই, এতটুকুই। আর লাস্টে আর একটা জিনিস যেটা বলতেই হয়, সবার একটা না একটা মানে তোমার গোপন অস্ত্র থাকে। ওই অস্ত্রগুলো কি জানো, মানে সবার সাথে শেয়ার করতে নেই। শেয়ার করলে কি হয় জানো, যে এই যে অস্ত্রটা তোমার কাছে তখন একবার স্বাভাবিক লাগবে, বা তোমার কাছে এতটুকু মানে পাওয়ারফুল লাগবে না। আমার যে অস্ত্রটা, এটা ওই মানে কেউ বিশ্বাস করবে না। এই অস্ত্রটা ছিল 3 মিনিটের পড়া। আমার এক টিচার আছেন, উনি আমাকে শিখাইছিলেন যে সবাই পড়বে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, বাট
তুমি যদি এই আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে 3 মিনিটের মধ্যে এই জিনিসটা ভালো করে বুঝতে পারো এবং ভালো করে তোমার ফ্রেন্ডকে বা তোমার অন্য কাউকে যদি বুঝাইতে পারো, তাহলে এই পড়া তোমার কখনো মরার মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমার সবসময় মনে থাকবে। এই যে 3 মিনিটের পড়াটা, আর রাস্তাতে যখন চলতেছি আমরা দুই বন্ধু এই যে ডিসকাস করার যে কতটুকু মানে লাভ, এটা আমরা পরীক্ষাতে মানে বসে বুঝতে পারছি। ওর মনে হয়েছে যে এই প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা আসলে এতটুকু আমাদের পাজল করতে পারে। আমার মনে হয়েছে যে এটা এরকম ডিসকাশন করে পড়াশোনা করা খুব দরকার ওই সময়। আর বন্ধুদেরকে সবসময় সাথে রাখা উচিত। আমি কোনটা পড়তেছি, ও কোনটা পড়তেছি, সবসময় ওর খাতা আমি দেখলাম, আমার খাতা, এইরকম করে পড়াশোনা করলে দেখা যায় যে আলটিমেটলি পরীক্ষা দিতে গিয়ে বসলাম, ভালো কিছু করা যায়। আর পরীক্ষার হলে যে বিষয়টা আমি একটু বলবো, যে পরীক্ষার হলে কোনো সময় যে আমি এখন প্রশ্ন যে সলভিং করতে গেলাম সবগুলো যে কমন পড়বো, বা মনে করো আমার যে মোস্ট অফ দ্য কমন পড়বো, এরকম ভ্রান্ত ধারণা নিয়ে কোনো সময় পরীক্ষা হলে যাওয়া উচিত না। তো এক হইতে পারে যে তোমার কমন পড়তে পারে। আর যেমনটা আমার যে লাগছিল তোমার হচ্ছে কি বলবো, ও জাহাঙ্গীরনগর পরীক্ষাতে কি বলবো, একটা প্রশ্ন আগের বছর এর মানে কোনো সময় মানে একটাও কমন পড়ে নাই, কিন্তু তখন নতুন ভাবে না, এটা প্রশ্ন, এটা উত্তর এরকম হতে পারে, এটাই তোমার যে কল্পনা করে বা অনুমান করে যে উত্তরগুলো করা, এগুলো তখনই দিবা যখন দেখা যাবে দেখো তোমার 60% বা 70% আনসার করছো, এখন দেখা যেতে 60 or 70%-এর মধ্যে তোমার 55 বা 58% মার্ক থাকবো। তারপর তুমি বাকি যে 20% ওই অনুমানের উপর ভিত্তি করে 50-50 হইতেও পারে, নাও হইতে পারে। এমন না তুমি যে 10টা প্রশ্ন আনসার করলো ওইটার মধ্যে তোমার যে 3টা রাইট হবে বাকি 7টা, এমন না। মেজরিটি যেমন 7টা প্রশ্ন হবে 3টা প্রশ্ন হবে না, 7টা প্রশ্ন হইলে তোমার 7 মার্ক, আর যদি 3টা প্রশ্ন 0.5 তো 1.5, তাহলে দেখা গেছে যে তোমার 5.5 মার্ক থাকে। এই জন্য নাই মামা থেকে কানা মামা বলো, তুমি যখন আনসার করতে যাইবা, যখন দেখবা যে তুমি মোস্ট অফ দা আনসার করছো বাট লাস্টে দেখা গেছে 10টা বা 8টা প্রশ্ন রয়ে গেছে, তখন তুমি চেষ্টা করবা যে আমি 4-5টা প্রশ্ন একটু এক্সট্রা ডাগায় আসি। দেখা গেল যে 5টা প্রশ্নের মধ্যে আমার 3টা হয়েছে, 2টা হয়েছে না, 2টা হয়েছে, বাট এক্সট্রা মার্ক গুলো তোমার মানে র্যাঙ্কটা সবসময় পুশ করে। আমার এই জিনিসটাই, যেখানে দেখা যেত যে মানে আমি যেটা সব থেকে আমার বন্ধুদের কাছ থেকে শিখতাম, যে ওরা বেশি দাগাইতো না, ওরা মানে নেগেটিভের যে একটা ভয় ওটা থাকতো। বাট আমার কাছে মনে হয়েছে যে নেগেটিভ তো অবশ্যই থাকবে, বাট এমন কনফিডেন্স নেওয়া যাওয়া উচিত না যে কনফিডেন্সে আমার র্যাঙ্কটা সামনের দিকে না আগায় পিছনের দিকে পুশ করবে। আমি গেলাম, যাবার পরে এই জিনিসটা আমি করি, সব থেকে চেষ্টা করি যে আমি যেগুলো পারি এগুলো দিব, এবং যেগুলো মনে করো আমার আয়ত্তে আছে ওইগুলো আনসার। আর এডমিশন পিরিয়ডের সময় বা এক্সাম গুলোর যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে মোস্ট অফ দা আমাদের 80 or 90% প্রায় মোটামুটি আমাদের সিলেবাসের আয়ত্তে থাকে, এবং আমরা অনেক সময় এক্সাম হলে গিয়ে ভুলে যাই বা মনে আসতেছে না বা পাজলিং এ পড়ে যাই। ওই সময়টা আমাদের মনটা একটা ঠান্ডা করে, এবং চেষ্টা করবো যে ওই যে 50-50 আনসার করার যে ক্ষমতাটা। আর রিস্ক না নিলে ভালো পজিশনে আসা যায় না। এমন দেখা গেল যে তুমি পারো, এক্সাম হল থেকে আইসা দেখা গেল তুমি 100টার মধ্যে 90টা পারো, বাট আনসার করে আইসো 60টা বা 65, যেগুলো তোমাদের যে তোমরা যে করতা না। এই জায়গায় আমি প্রায় আই থিঙ্ক 80 বা 82% আনসার করে দিতাম। দেখা যেত কি রেজাল্ট দিছে আমার 75 এর পাশাপাশি থাকছে, তোমাদের ওই 65 থেকে 60% দিকে ঝুঁকে গেছে। এটা স্বাভাবিকভাবে হয়। এই জন্য তোমার যে মানে সিলেবাসের উপর যে একটা পরীক্ষা হবে, এই পরীক্ষায় তুমি যতটুকু চেষ্টা করবে ট্রিকি হইয়া প্রথমে যেগুলো পারো এগুলো উত্তর দিয়ে দিবা, এবং শেষের দিকে আইসা যখন দেখা যাবে যে আমার এটা 50-50 আনসার হইব, তখন দিয়ে আসা, দিয়ে উপরওয়ালা যদি দিয়ে দেয় তাহলে তো নিয়ে আসবো বাড়িতে, আর যদি না দিয়ে দেয় ওইখানে থাকবো। আর স্ট্রেসটা প্রথম দিকে কমে যায়। যেমন তুমি যখন পড়াশোনা করতেছো তখন যেন একবারে প্রথম 6টা থেকে উঠতে 11টা পর্যন্ত একটা না কোনো সময় পড়তে দেবে না। আমি যেটা করছি, আমার এক ফ্রেন্ডের ওই জিনিসটা সব থেকে ভালো করতো। ও সবসময় 40 মিনিট, ওর উপরে একটা মিনিটও পড়বো না। এই 40 মিনিটের পড়াশোনা অনেক ইফেক্টিভ। আমি বারবার ভুল করতেছি।
ইফেক্টিভ। যেমন তুমি যখন 40 মিনিট একটা জিনিস পড়লা, মনে করো বাংলা প্রথম পত্রে বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা সবার ভয়ের একটা মূল অংশ থাকে। বিভীষণের প্রতি মেঘনাদ পড়ার পরে তোমার মনে হয়েছে পাঠ পরিস্থিতি পড়লাম, লেখক পরিস্থিতি পড়লাম, কবিতাও পড়লাম, পড়ার পরে শব্দার্থ শেষ করলাম। এখন মূল কাজটা হয়েছে তোমার ওই যে 20 মিনিট রয়ে গেছে, ওই 10 মিনিটের মধ্যে ওইটার সামারি করা, এবং সামারি করে একটু জল খেয়ে পরবর্তীতে আহ প্রশ্ন ব্যাংক বা আমি যেটা আসলো অভিযাত্রী বইটা খুলে প্রশ্নগুলো দেখে নেওয়া, আর সাথে সাথে রিটেনের যে অংশগুলো ওইগুলো ঢাকা ইউনিভার্সিটি বলো, জগন্নাথ বলো, ওইগুলো কুমিল্লা, আই থিঙ্ক কুমিল্লা তো না, খুলনাতে রিটেনে সেমই, তুমি প্রশ্নগুলো দেখে নিলা এবং রিটেনের জন্য কোন জায়গা থেকে বা কোন লাইন থেকে তোমার প্রশ্ন, মনে করো যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে কিভাবে আনসার করবে এইভাবে দেখে নেওয়া। এখন আমি আজকে বিভীষণের প্রতি মেঘনাদ পড়লাম, পড়ার পরে তারপর তোমার কোয়েকশন সলভিং করলাম না, পরের দিন গেল যে কোয়েকশন সলভিং করবো না, পরের দিন গিয়া আমি সোনার তরী ধরলাম। এইভাবে একটা মানে ফারাক থেকে যায়, এই ফারাকটা শেষের দিকে এসে অনেক বড় হয়ে যায়। আর প্রথম দিকে মানে আমাদের আমাদের যেটা হয়েছিল যে পরীক্ষা না দেওয়ার প্রবণতা, এই যে পড়তেছি সবাই পড়তেছি বাট পরীক্ষা দেওয়ার কথা আসলেই অ্যাবসেন্স, মানে এই জিনিসটা যেন মানে আমার অনুজরা বিশেষ করে না হয়, যে পরীক্ষা প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। যে আমি সময়টা যেটা তোমার করেছিলাম যে পরীক্ষা দিতে গিয়ে আমার কোচিং এ হোক কিংবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে হোক, যতবার পরীক্ষা দিতাম আমার মার্ক খুবই কম আসতো। সেটা আমি মনে করি একটা নেগেটিভ দিক। এই পরীক্ষা দেওয়ার কারণে আমি হচ্ছে ডিপ্রেশনে চলে যেতাম এবং ভাবতাম যে আমার মনে হয় আমার দ্বারা চান্স হবে না, কারণ আমি পরীক্ষায় ভালো করতে পারতেছি না, নাম্বার খুব কম পাচ্ছি। হ্যাঁ, প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা অগণিত ভাবে। কারণ এই যে পরীক্ষাটা, এটা দিয়ে তুমি শুধু নিজেকে যাচাই করতেছো। তোমার যে মেইন পরীক্ষাটা সেটা হচ্ছে তুমি মেইন জায়গায় গিয়ে দিবা। আর হচ্ছে এই পরীক্ষাগুলোতে কম নাম্বার পাওয়াটা কিছুটা হতাশাজনক। সারা, তোমাকে আমি জিজ্ঞেস করব যে আমরা তো মেইন বইগুলা এইগুলাকে বেশি প্রায়োরিটি দিছি। এই মেইন বইগুলোর পাশাপাশি যে সহায়ক বইগুলো আছে সেগুলা কতটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ? তোমার প্রশ্নটা আবার একটু বলো। আমি বলছি যে আমরা যে মেইন বইগুলা পড়েছি, সাথে আমরা বাজারে অন্যান্য বইগুলো পড়েছি সহায়ক বই, সেগুলো আমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ কিংবা কতটা কম গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে অবশ্যই ধরো যখন তোমার মানে আমাদের যখন মেন বইটা একদম অনেক ভালোভাবে, যে আমি আগে একবার বললাম যে সাধারণ জ্ঞানটা সাইডে রাখি, হ্যাঁ বাংলা ইংলিশের ক্ষেত্রে কিন্তু বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র, আর বাংলা দ্বিতীয় পত্রের কথা বলতে গেলে আমাদের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্র হচ্ছে 9-10 এর যে দ্বিতীয় পত্রটা পড়ছি আমরা যেটা পাইছি নতুন ভার্সনটা না, তো এই দ্বিতীয় পত্রটা আর আমাদের বাংলা সংস্কৃত বইটা, এটা যখন আমাদের অনেক ভালো ভালো পড়তে চলে আসে তখন আমাদের অবশ্যই অভিযাত্রী বা স্বপ্ন সিঁড়ি জন্য পড়া উচিত। এগুলো গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ধরো আমরা বাংলা একটা গল্প পড়লাম বা এটা কবিতা পড়লাম, ঠিক আছে, যেগুলো আমরা বুঝি বা শুনছি বা ওই লাইনগুলো মানে মেধাবীদের জন্য এটা গুলাতে তো নিজের question থাকে, একদম লাইন শব্দার্থ এমন অনেক শব্দার্থ আছে যে সব শব্দার্থ আমাদের মেন বইয়ে দেওয়া থাকে না, কিন্তু ওই চ্যাপ্টারের শব্দার্থগুলো অভিযাত্রী বা স্বপ্নশীল বইয়ে দেওয়া থাকে, তো এই জন্য সহায়ক বইগুলো গুরুত্বপূর্ণ। আর ইংলিশের কথা বলতে গেলে ইংলিশ তো শুধু মেন বই পড়লে, হ্যাঁ পড়া অবশ্যই উচিত, গুরুত্ব দিয়ে পড়া উচিত, কিন্তু মেন বই তুমি জীবনেও মনে করো টেক্সট হেক বা পেনাশে মানে একটা সহায়ক বই ছাড়া তো আমরা ইংলিশ মেন বইটা পড়তে পারবো না, কারণ টোটালি ইংলিশে দেওয়া, তাই না? তো সহায়ক বই অনেক ইম্পর্টেন্ট বাংলা ইংলিশের ক্ষেত্রে। আর সাধারণ জ্ঞানের তো মেন বই নাই, পুরোটাই আমাদের পড়তে হবে। মানে সাধারণ জ্ঞান যত পড়া যায় যত জানা যায়, নিউজ পেপারের হেডলাইন থেকে শুরু করে মানে ওই যে অঞ্জলিটাকে বললো যে আলোচনা, মানে সাধারণ জ্ঞানটা যত পড়া যায় যত জানা যায় সেভাবে পড়তে হবে। চর্চা একটা অ্যাপ আছে, ওই অ্যাপেও একজন চাইলে প্রিপারেশন নিতে পারে। তো সাধারণ জ্ঞানটা যে যতভাবে পড়তে পারে। আর ইংলিশ বাংলা ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই সহায়ক বই রাখাটা দরকার, কারণ বাংলা ইংলিশ মেন বইয়ে আমরা অনেক কিছু তাকি না, ব্যাখ্যা দেওয়া থাকে না, সেগুলোর জন্য সহায়ক বইটা অনেক দরকার।
তিথি, তোমার মাইক্রোফোন অন। হ্যাঁ, সরি। এখন বলছি যে আমাদের যে জুনিয়ররা পরীক্ষার কেন্দ্রে গিয়ে হচ্ছে কিভাবে কিছু ট্রিক্স বলবো, এই ট্রিক্স গুলো কিভাবে ফলো করবে। প্রথমত আনসার শিট দিবে আমাদেরকে, ওএমআর যেটা, সেটা ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যখন প্রশ্নপত্র দিবেন, প্রশ্নপত্র দেওয়ার পর প্রশ্নটা প্রথমে ভালো করে পড়তে হবে 1-2 বার। পড়ার পর হচ্ছে আমার হাতে এক হাতে পেন্সিল আর এক হাতে থাকবে কলম। তো প্রশ্নপত্র পড়ার পর আমি বুঝতে পারবো যে কোন প্রশ্নগুলা আমি পারবো, কোনগুলা 50-50 পারবো, কিংবা কোনগুলা হচ্ছে 70% পারবো। তো আমার উচিত যে আমি যেগুলা পারি একেবারে 100% সেগুলোকে আগে আমি মার্ক করে নিব পেন্সিল দিয়ে। কলম কিন্তু ইউজ করা যাবে না। তো সেগুলা মার্ক করার পর এগুলো আমি দাগাই নিব, মানে এই যে বৃত্ত ভরাট, সেই বৃত্ত ভরাট করে ফেলবো। পারি এগুলা আমি ভাববো একটু সময় পানি খাবো, মানে 15-10 মিনিটে হচ্ছে আমি আগে যেগুলো এগুলো দাগাই নিব। তারপর যেগুলো 50-50 পারি সেগুলা দাগাবো। দাগানোর পর আমার বাকি থাকবে যে 70% আমি যেগুলা পারি সেগুলা হচ্ছে রিস্ক নিতে হবে। রিস্ক নিয়ে তারপর দাগাতে হবে। আর শেষের দিকের যে প্রস্তুতিটা, আমি বলবো যে হতাশ হওয়া যাবে না। যত সময় পরীক্ষা, আমাদের এডমিশন পরীক্ষা চলবে, আমরা চেষ্টা করব যে পরীক্ষাগুলো দিয়ে মানে দেওয়ার জন্য। পরীক্ষা দিতে দিতে হচ্ছে আমরা দেখা যাচ্ছে একটা সময় চান্স হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে যেটা হলো, আমি ঢাবিতে দিছি, সাস্টে দিলাম, গুচ্ছে দিছি, তারপর হচ্ছে চট্টগ্রামে দিলাম। আমার কোনোটাতে ভালো পজিশন আসে নাই, কিংবা হচ্ছে চান্সও হয় না, এরকম হয়েছে। তো আমি লাস্টের দিকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা ছিল। আমি সেটাই পরীক্ষা দেওয়ার পর আমার ভালো মেরিট আসছে এবং মোটামুটি ভালো একটা সাবজেক্ট আসছে। সেক্ষেত্রে আমি বলবো যে হতাশ হওয়া যাবে না, ভালো করে পড়াশোনা করা লাগবে। আর হচ্ছে সবগুলা, আমি মনে করি সবগুলা ভার্সিটিতে অ্যাপ্লাই করা দরকার। কারণ আমি তো বলতে পারবো না যে এই ভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছি, এই ভার্সিটিতেই আমার হচ্ছে পরীক্ষা চান্স হয়ে যাবে। তো আমার মতামত হলো যে তোমরা কষ্ট করে হলেও সবগুলা ভার্সিটিতে অ্যাপ্লাই করো। আর অ্যাপ্লাই করলে এখানে কিছু ফিনান্সিয়ালি ইয়েও আছে। যেটাই হোক, কষ্ট করে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে পরীক্ষা দেওয়া লাগবে। এইভাবেই হচ্ছে যে এগিয়ে যেতে হবে। আর সামনের যে বিষয়টা হচ্ছে, পরীক্ষা এগিয়ে আসছে আর মাত্র কয়েকদিন বাকি। তো শহরে, সুনামগঞ্জ কিংবা অন্যান্য যে জায়গার যে শহরের ছেলেমেয়েরা, ওরা হচ্ছে বুঝতে পারছে না যে কখন যাবে, কখন ইয়ে করবে। সেক্ষেত্রে আমরা কি করতাম যে 1-2 দিন আগে হচ্ছে পরীক্ষার কেন্দ্রের আশেপাশে কোনো আত্মীয় স্বজন কিংবা বড় ভাই বোনদের বাসা থাকলে সেখানে চলে যেতাম। সেখানে থেকে একটু পড়াশোনা করে পরের দিন হচ্ছে পরীক্ষা দিতে যেতাম। সেক্ষেত্রে আমি বলবো যে যারা একটু দূরে থাকো তারা হচ্ছে একটু আগে আগে পৌঁছানোর চেষ্টা করবে। আর যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো, সেগুলো অবশ্যই খেয়াল করে সঙ্গে নিয়ে আসতে হবে। সারা, তোমার কি কিছু বলার আছে? সারা, তুমি মিউট করা মনে হচ্ছে। আমি সরি। জুনিয়রদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, তারা যেন এডমিশনের সময়টা পুরোপুরি কাজে লাগায়। কারণ দেখা যাবে যে তারা যদি সর্বোচ্চ সময়টা কাজে না লাগায়, তারপর তাদের নিজেরা আফসোস করবে। এমনটা যেন হয় যে তারা তাদের সর্বোচ্চটা চেষ্টা করছে, পরে চান্স যদি না পায়, আল্লাহ যদি ভাগ্যে না রাখে, এখানে তো তাদের হাত নেই। কিন্তু তারা যেন তাদের সর্বোচ্চটা চেষ্টা করে। আর পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই দিবেন। পরিশ্রমকারীদের আল্লাহ অবশ্যই দেয়, একটা না একটা সময় তারা তাদের ফল পায়। তো আমি বলবো তারা যেন তাদের সর্বোচ্চ চেষ্টা করে, হতাশ না হয়, পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখে। যদি ওএমআর দেখাইতে কোনো ভুল করে, নার্ভাস না হয়, সাথে সাথে যেন যে ইনভিজিলেটর থাকবে তাকে জিজ্ঞাসা করে, তাকে বলে যে স্যার আমি ভুল করছি, বা ম্যাম আমি ভুল করছি, আমি এখন কি করতে পারি। নার্ভাস হওয়া যাবে না, ওএমআরটা সিনসিয়ারলি দেখাতে হবে। এবং সময় ওদের তো তুলনামূলক অনেক কম সময় দেওয়া হয়েছে। দেখা গেছে যে আমরা ডাবি পরীক্ষা দিয়েছিলাম জানুয়ারি 25 তারিখ, আর ওরা দিয়ে দিচ্ছে ডিসেম্বরের 20 তারিখ, 25 তারিখ, এরকম সময়। তো ওদের যেহেতু সময় কম, আর ওদের সময় কম থাকার কারণে ওরা প্রিপারেশনটা হয়তো অনেক বেশি নিতে পারতেছে না। তো এই জন্য উচিত যে ওরা যেন গাফিলতি না করে, বাকি যে সময়টা আছে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। এখন পুরোটা সৃষ্টিকর্তার কাছে, এখন নিজেরা চেষ্টা করো, আল্লাহ অবশ্যই দেখবেন, ভালো কিছু হবে, হতাশ না হোক। ওদের জন্য বেস্ট অফ লাক।
সুমাইয়া জান্নাত, তুমি তোমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমি অনুজদের আগে মানে বলতে চাই আগেই যে সেকেন্ড টাইম আর না হতে চাইলে আগে থেকে সিরিয়াসনেস নিয়ে পড়তে হবে। আর কিন্তু ওই যে বললো না যে অঞ্জন, যে আমারও কিন্তু সেম অবস্থায় হয়েছিল বিউপির এক্সামের আগে, যে আমি মানে পরের যেদিন এক্সাম ওই দিন সকালে আমি গেছিলাম ঢাকাতে। আমার এত ঘুম, মানে আমি এক্সাম হলে গিয়েও সেম অবস্থা, মানে এই রেস্ট নেওয়ার একটু সময় পাইনি। তো এই কারণে আমার এক্সাম প্রিপারেশন অনেক ভালো ছিল, কিন্তু আমি ঠিক মতো তাকাইতে পারিনি ঘুমের কারণে। এমন হয়ে গেছে যে আমি এই 15 মিনিট আগে ঢুকছি, হেলান দিছি, আমার ঘুম এসে গেছে, এরকম অবস্থা। তো আমার অনুজের উদ্দেশ্যে বলা এটাই যে যারা দূর এক্সাম দিবে তারা যেন একটু কাইন্ডলি একটু আগে আগে যে এক্সাম ইয়াতে থাকে, যেন রেস্ট নিয়ে তারা এক্সাম হলে যেতে পারে, তাহলে অনেক বেশি ভালো হবে, মাথা আওলাইবে না। এটাতেই অঞ্জন, সবগুলা ভার্সিটিতে চান্স হয়েছে, এখন তুমি কিভাবে নিশ্চিত করলে যে এই ভার্সিটি আমার জন্য হচ্ছে এখানে কি সাবজেক্ট তুমি চিন্তা করেছো নাকি ইউনিভার্সিটি চিন্তা করেছো? আচ্ছা, আমার কাছে সবগুলা ফান ফ্যাক্ট, কারণ সৃষ্টিকর্তার রহমত যদি সব মানে একজনের উপরে অপার থাকে তাহলে সবকিছুতেই সম্ভব। এবং বেসিক্যালি বলতে গেলে মা বাবার আশীর্বাদ যদি ইহলোকের মধ্যে যদি মানে ফুল কনফিডেন্সে পাওয়া যায় তাহলে কোনো কিছুই মানে তোমার কাছে কঠিন লাগবে না। এবং যে বিষয়টা যে আমার সব ইউনিভার্সিটি চান্স হওয়ার পরে ল, ইংলিশ, ইকোনমিক্স এগুলো আসছে। আর প্লাস ইচ্ছা ছিল যে প্রথম আমার যে ইচ্ছাটা ছিল ওইটা হচ্ছে সাস্টে পড়ার যে আমার আকাঙ্ক্ষা মানে সবসময় থাকবে, কারণ বাসার বাড়ির কাছেই এবং ছোটবেলার দিকে সাস্টেরই শুনতে পেরেছি। বাট পরবর্তীতে যখন ডিসিশন নিতে আসলাম তখন সাবজেক্টের পাশাপাশি ইউনিভার্সিটিটার কথা চিন্তা করে তখন ঢাকাতেই আসা হলো। আর লাস্টের যে কথাগুলো যে সময় কম, আমাদের যে অনুজদের সময় কম একটা অপরচুনিটি আছে। তুমি যতগুলো প্রিপারেশন নিবার যে সময়টা ওইটার বেস্ট আউটকাম হিসেবে অ্যানালাইসিস করো এবং তুমি শেষের দিকে আইসা টেক্সট বইয়ের উপরে প্রিপারেশন নাও। টেক্সট বইয়ের উপরে যত ধরনের মানে ম্যাটেরিয়ালস দরকার সবগুলো চেষ্টা করবা যে অ্যাভয়েড করবো। কারণ আমি একটা কথাই বলবো, তুমি মেন বই পড়ো, জাস্ট খালি মেন বই আর অন্য কিছু দরকার নেই। অমুক বই তমুক বই প্রয়োজন হইব না। তুমি মেন বইগুলো ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ সহায়ক বই রাখা উচিত, বাট এবার সময় কম থাকার ফলে মেন বইটা যারা বেশি পরিমাণ ফোকাস হবে অন্যদিকে ডাইভার্ট হইবে না, তখন তারাই অপরচুনিটিটা মানে লাভ করবে। এখন আমার কথা হচ্ছে যে মেন বই ভিত্তিক পড়াশোনা পড়ো আর প্রচুর পরিমাণে এক্সাম দাও। এবং পরীক্ষার আগের দিন আমাদের তো সুনামগঞ্জ থেকে যারা পরীক্ষা দিবে তাদের তো আই থিঙ্ক ঢাকাতেই মোস্ট অফ দা আইসা পরীক্ষা দিবে। তো ঢাকাতে এসে দিলে বা যদি সাস্টেও দেওয়া হয় যেন আগের দিন গিয়া সকালবেলায় যেন পৌঁছাইতে পারে। এমন যেন না হয় যে আমি পরীক্ষা দিতে গেলাম, আমার পরীক্ষা হচ্ছে সকাল 10টায়, আমি চিন্তা করে গেলাম যে আমি সকাল 6টার দিকে পৌঁছাই যাবো ঢাকাতে এবং 7টার দিকে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পৌঁছাই। এমন না, ঢাকা সিলেট যে মহাসড়কে এত পরিমাণ জাম থাকে, তুমি ট্রেনেই যাও বা তুমি বাসেই যাও দেখবো অনেক জাম। এই জন্য আগে থেকে চিন্তা ভাবনা করা উচিত যে আমি কোথায় মানে পরীক্ষাটা দিলে আমার সব থেকে ভালো হয়। সাস্টে পরীক্ষা দিলে তো অনেক ভালো, বাট যদি ঢাকার আসার কথা চিন্তা করো তাহলে তুমি এর 2 দিন আগেই যেন আসে পড়ো। এখানে যদি মনে করো কোনো সমস্যা হয় যে আমার থাকার ব্যবস্থা, আমাদের অনেক বড় ভাই আছে, ওনাদের সাথে আগে থেকে যোগাযোগ করার ফলে দেখবা থাকা উকা সব মানে আবাসন যে বিষয়টা এটা ঠিক হয়ে যাবে। এবং টেক্সট বুক বেসড পড়াশোনা করো, আর অন্য কিছুর দিকে দাবিত হইও না। আর প্রচুর পরিমাণে পরীক্ষা দাও। আর দাবিতে পরীক্ষা দেওয়ার সব থেকে মানে একটা বলতে হয় যে হোল প্রিপারেশন নিবার পরে আমার কাছে প্রথমে এরকম লাগতো যে ভাইরা বলতো যে যে দাবির প্রশ্ন সব থেকে ইজি হয়, দাবির প্রশ্ন। এটা প্রথমে আমার কাছে একটু মানে কেমন জানি লাগতো, কি বলে মানে দাবির প্রশ্ন এত। বাট আলটিমেটলি যখন তোমরাও বুঝতে পারবা হোল এক্সপিরিয়েন্সে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে
ডাবির প্রশ্ন সব থেকে ইজি হইব, মেন বই বেসড পড়াশোনা মানে প্রশ্ন করব, এবং যারা মেন বইটা ভালো করে পড়াশোনা করব প্রচুর পরিমাণে পরীক্ষা দিব, প্রচুর পরিমাণে রিটেন লিখবো। রিটেন এখন মনে করো তৃতীয় লেখলো 10টা, এখন আমি 2টা লিখা শেষ আমার রিটেন লেখাটা লেখার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। এখন এআই জেনারেশন, তুমি সাথে সাথে চ্যাট জিপিটি, ডিপসিক, তারপর জেমিনিকে দিয়ে দাও, দিয়ে তোমার যে এরর গুলো সবগুলো ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট করার পরে এগুলো কিভাবে ভালো করা যায় এগুলো ওয়ে দেখো এইভাবে। আর এমন না যে মানে আমার কাছে অনেক অপরচুনিটি আছে, আজকে ডাবের পরীক্ষা দিয়ে দিলাম, পরশুদিন জাহাঙ্গীরনগর, এরপরের দিন তোমার কি যে জগন্নাথ, এরকম করে পড়াশোনা করবো। পড়াশোনা একবার স্থির ভাবে করবা যে আমি পড়াশোনা করতেছি এইভাবে যে এই যে আমার ম্যাটেরিয়ালস গুলা, এই যে আমার পরিশ্রম দিয়ে এই যেন আমি আমার সর্বোচ্চটুকু আনতে পারি। আর লাস্ট অফ অল থিংস, যে বেশি পরিমাণ হোপ কোনো বিষয়ে রাখবা না, যে আমি যতটুকু পরিশ্রম করছি, সৃষ্টিকর্তা যতটুকু আমার উপর রহমত দেবে এতটুকুর মধ্যে। মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে না, সৃষ্টিকর্তা তোমার জন্য অন্য একটা জায়গা সব থেকে পারফেক্ট মনে করছে, এই জন্য তোমাকে অন্য জায়গাতে সেটেল করে দিব। এই জন্য কোনো সময় হতাশা হইবা না, মা বাবার প্রতি সবসময় ভালোবাসা রাখো, এবং যখন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বা তখন মা, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মার সাথে কথা বলবা, যে কোনো বিষয়ে মা বাবার সাথে ডিসকাশন করবা, দেখবা অ্যাডমিশন পিরিয়ডটা স্মুথ থাকবে। আর যতই পরিমাণ ডিপ্রেশনও করিয়া একলা হয়ে যাবা, তখন তুমি মানে পরীক্ষা দিবার আগেই সব ভেঙে পড়বা। আর এখন পর্যন্ত কেউ ডিসাইড করতে পারবো না যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, তুমি তোমার মানে কাজগুলো করে যাও নিষ্ঠার সহিত, দেখবা সফলতা অবশ্যই আসবে। এতটুকু। আর জুনিয়রদের জন্য শুভকামনা রইল, তোমরা বেস্ট ইনপুট দাও, আউটপুট অবশ্যই আসবে, এবং কোনো কিছু তো হতাশা হবে না, সবসময় জলই থাকবো। হ্যাঁ, সর্বোচ্চ পরিশ্রমটুকু করলে হচ্ছে ফলাফল পাওয়াই যাবে। সুমাইয়া জান্নাত, তুমি তো বলেছিলা যে তুমি সেকেন্ড টাইম, তোমার কোন কোন ভুলগুলোর কারণে হচ্ছে তুমি সেকেন্ড টাইমার হওয়া লাগছে? প্রথমত হয়েছে আমার ওভার কনফিডেন্স, ওই যে বেশি পড়তে হবে না, একটু পরিচিত হয়ে যাবে, মানে এরকম। আর হচ্ছে আমি না অতটা সিরিয়াস ছিলাম না যে আসলে ইউনিভার্সিটি পড়া লাগবে বা কিরকম কি, এতটা আমি বুঝতাম না আজকে। তখন দিয়েছি ওই ডাবিতে আমার ফেল আসছে, আমার মোট মার্ক ছিল 58, আমি ইংলিশ রিটেনে একদম ফেল। তো পরে দিয়েছি গুচ্ছতে আসছিল পজিশন তাই মনে হয় 14,000-এর উপরে, নার্সিং এ 100 মার্ক ছিল, 115 এরকম, মানে 4-5 মার্ক লেগে আমার ইয়াতে সরকারিতে হয়নি। তো পরে তো ভাবলাম শেষ, যেহেতু ডাবিতে, পরে আমি ভাবছিলাম ওই যে মাঝে আবার কয়েকদিন ইয়া হয়েছিল যে সেকেন্ড টাইম দিবে নাকি ডাবিতে, ওইটার জন্য আমি আবার অনেক ট্রাই করছি যে আবার যদি দিত মন দিয়ে একদম পরীক্ষা দিতাম, কিন্তু আসলে এরকম কিচ্ছু হইলো না। ভাবছিলাম মানে ইয়া পরে পরে তো আমি অনার্সে ভর্তি হয়ে গেছি, তখন থেকে ইংলিশ আমি পারতেছি না, যে অনেক প্রেশার লাগে। পরে আমি সেকেন্ড টাইম করতেছি, ওই যে পরে আমি অনলাইনে ভর্তি হলাম আইডিকশন, ওইখান থেকেই একটু একটু করে প্রিপারেশন নেওয়া, এভাবেই শুরু করলাম সেকেন্ড টাইম প্রিপারেশন। তো আমি সেকেন্ড টাইম আমি 5 জায়গাতে এক্সাম দিয়েছিলাম। প্রথমে ইয়াতে দিয়েছিলাম বিউপিতে, ওই যে আমার ঘুমের কারণে আমার পরীক্ষাটা ভালো হয়নি। এফএডাবল হয়েছে, ট্রিপল মানে দুটা প্রশ্ন অনেক কিছু ছিল, কিন্তু আমার প্রিপারেশন মোটামুটি অনেক ভালো ছিল, কিন্তু আমি দিতে পারছি না। ওই যে এত টায়ার্ড লাগছিল, একটু রেস্ট করার সময় পাইছি না আমি। এটা গেল, ওইটাতে তো ফেল, দুটাতে ফেল। পরে আমি দিলাম মনে হয় এরপরে দিছি সাস্টে গুচ্ছে তো হইলো, সাস্টে হয়েছে, কিন্তু আর্টসের তো সাবজেক্ট হয়নি কারণ আমি সাবজেক্ট পাইলাম না। পরে রাবিতে হইলো, এখন রাবিতেই আছি। হ্যাঁ, আমি বলবো যে সেকেন্ড টাইম না হওয়ার জন্য ফার্স্ট টাইমে তোমরা যতটুকু পারো নিজের উপর হ্যাঁ আস্থা রাখো, এইটুকুই। আর হচ্ছে পরিশ্রম করে যাও, ভগবান আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চটাই দিবে। আর এখন ওভার কনফিডেন্স যেন না হয় আমার মতো। ওভার কনফিডেন্স রাখা যাবে না, ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর লাস্ট একটা কথা যে তুমি এই 3 মাস যত পরিশ্রম করবা, তোমার যে অপরচুনিটি কতটুকু হইব, দেখা যাইব যে তুমি কোথায় যাবা।
জাহাঙ্গীরে যাবা না জগন্নাথে যাবা না রাজশাহীতে যাবা না তোমার কি বলে মানে অনেক অপরচুনিটি থাকবো। তুমি লতে পড়বা না ইকোনমিক্সে পড়বা না ইংলিশে পড়বা, এই 3 মাস যত বেশি পরিশ্রম করবে তার অপরচুনিটি এত পরিমাণ মানে থাকবে যে তুমি কোনটা ছেড়ে কোনটা ধরবা এরকম দেখা যাবে। এই জন্য তোমার সর্বোচ্চটুকু দাও এবং সৃষ্টিকর্তার প্রতি সবসময় অনুগত থাকো, ওনার সবগুলো বিধি নিয়ম ফলো করো এবং মা বাবারে সবসময় প্রসন্ন রাখো, দেখবা তোমার ভালো হইতে বাধ্য। আশা করি তোমরা জুনিয়ররা আমাদের মতো এরকম একটা সুন্দর দিগদর্শন সেমিনারে আয়োজন করবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।